অসুবিধা হচ্ছে? তুমি দেখে নাও, খালি দুটোর পিচ একবার দেখে নাও। না না, তোমার তো ক্যামেরা এইটা, তোমার ক্যামেরা এইটা সাসপেন্স থ্রিলার। বাবা, আমার তো টেনশন হচ্ছে। তোমার টেনশন? তুমি হচ্ছে রানী। না, এরকম বলো না। তোমার টেনশন কি? তোমরা তো রাজা। কিচ্ছু না, জিরো। আর এই যে একজন বসে আছে, এ তো গানের ভান্ডার নিয়ে বসে আছে, যুবরাজ। আচ্ছা কিভাবে কি শুরুগুলো কিভাবে শুরু কি করে হয়? শুরু কিভাবে হয়, কি বলবে? হ্যালো, নমস্কার, সত শ্রী আকাল, আদাব। আমি শুভেন চট্টোপাধ্যায়। আমার সাথে আমার দুই প্রিয় শিল্পী, আমার অত্যন্ত প্রিয়, আই এম আ ফ্যান অফ দিস লেডি, শ্রীরাধা। আর আমার প্রিয় ভাই অনেক অর্থে ভাই, আমার স্কুলের ভাই, আমরা সেম স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল। আর ওর সাথে আমার পারিবারিক সম্পর্ক আছে, সৈকত। আর একটু প্রণাম টনাম করো, আরাম হয়ে গেছে তো দাদা। হ্যাঁ চলো, একটু অডিয়েন্সকে একটু প্রণাম একটু। দিস ইজ ভুট্টো। এনিওয়ে, প্রণামটা কি মোবাইলের দিকে তাকিয়ে প্রণাম? কি বলবে সব এগুলো নিয়ে দর্শককে প্রণাম করতে, এগুলোই তো আমরা আলোচনা করবো। যেই সব ছেলে পিলেদের এখনো কিছু হলো না, কিছু হওয়ার জন্য তোমার কাছে আসা, কারণ তুমি শেখাচ্ছ, শ্রীরাধা শেখাচ্ছে আমি কি করতে হবে। আমি তো যদি শিখতে পারি তাই এসেছি। হ্যাঁ তাই নাকি? তুই শেখাচ্ছিস তো। আমার ক্ষমতা কি? না, অনেক সিরিয়াস নোট, আমি অত্যন্ত খুশি শ্রীরাধা। সঙ্গীত সমাজ জানে যে আমি তোমার কত বড় ফ্যান, ওরা তো জানেই। না না এরকম ইউ ডিজার্ভ উইথ অল রেসপেক্টস আদার মিউজিশিয়ানস, সিঙ্গার্স। কিছু শিখতে পারিনি, এটাই না, সেটা তো আমাদের সবসময় থাকে, বাট জীবনটাই কেটে যাচ্ছে, কিছু শিখতে পারি না। কিন্তু তবুও সেটাই নিয়ে আলোচনা করব আমরা। কিন্তু তোমাকে আমরা যারা একটু ছিটেফোঁটা গান বাজনা বুঝেছি, সত্যি কথা, আমাদের সিরিয়াস নোট, তোমরা যদি ছিটেফোঁটা বুঝে থাকো তাহলে আমি একটা কণাও বুঝিনি। না, সেটা তোমার হিউম্যানিটি। এটা আমি এখানে কোনো কথাই বলতে চাইছি। হ্যাঁ, ও কোনো কথা বলবে না, কিন্তু এটা হচ্ছে ইউ আর ওয়ান অফ দ্য মোস্ট পিচ পারফেক্ট সিঙ্গার্স। এটা নিয়ে কোনো দ্বিমত আছে? একদম কোনো নেই। মানে এটা আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষণীয়, যারা গান বাজনা শিখছো, করছো, এই ধরনের সিঙ্গারকে তোমরা যত শুনবে তোমরা সমৃদ্ধ হবে বলে আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। আর সৈকতের কথা কি বলবো? সৈকত, থ্যাংক ইউ সো মাচ। ভুট্টো, তুমি এসছো, থ্যাংক ইউ সো মাচ। আমাকে এখানে ডেকেছো, এটাই তো যথেষ্ট। মানে একটা দেখো, বাড়িতে বসে আমরা প্রচুর গান বাজনা নিয়ে আলোচনা করেছি, গান বাজনা করেছি, ইত্যাদি ইত্যাদি, কিন্তু এরকম একটা ফর্মালি অথচ ইনফর্মালি বসে একটা আড্ডা, এটা বেশ সুন্দর একটা ভাবনা। এবং তোমার এটা খুব পপুলার হচ্ছে, সেটাও খুব ভালো লাগছে। সেটাই সব থেকে আনন্দ। মানে আমি কয়েকটা দেখেছি যেরকম, কারণ গান বাজনা তো তোমার মানুষের কাছে যে রিচটা যে পৌঁছেছে, তো এটা হিউজ ব্যাপার, দারুণ আনন্দের ব্যাপার। কারণ গান বাজনার লোকরা গান বাজনা নিয়ে আলোচনা করবে, এটাই শ্রেয় না। বাইরের লোক কেন কি, এটা মানে ভীষণ সাজানো গোছানো একটা ব্যাপার। আর আমার পডকাস্টটা হচ্ছে, আমি বলি এটা সোশিও মিউজিক্যাল পডকাস্ট। আমি বলি না সোশিও পলিটিক্যাল, বলে না, উই আর নট ইনটু পলিটিক্স। গান বাজনার মধ্যে যে পলিটিক্স হচ্ছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলতেই পারি, এটা তো কাউকে হার্ট করা কিছু নয়। আমরা কিভাবে সেটা দেখেছি, কিভাবে সেটা আমাদের গান বাজনার ক্ষতি করছে অথবা ভালো করছে। এটা তোমাকে একটা আমার জানার ইচ্ছে আছে যে এটা আগেও তো ছিল নাকি এখনই হচ্ছে? তোমার কি মনে হয়? আগেও ছিল, ডেফিনেটলি ছিল, কিন্তু এইটা আমি ভুট্টোর কাছে জিজ্ঞেস করবো তোমাদের। আগে যারা পলিটিক্স করতো বা যারা গ্রুপিজম বলে আগেও ছিল, তারা কোন লেভেলে করতো আর এখন কোন লেভেলে হয়েছে বলে আমার মনে হচ্ছে যে এটা একটা বিরাট বিস্তর ফারাক। তুমি এটা মনে করো ভুট্টো? দেখো, ব্যাপার হচ্ছে যে গ্রুপিজমটা সবসময় ছিল, 100 বছর আগেও ছিল, 100 বছর পরেও থাকবে, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা ছিল যে প্রত্যেকের প্রতি প্রত্যেকের একটা রেসপেক্ট ছিল। হতে পারে সেটা সংখ্যায় কম ছিল, সব মিলিয়ে আমাদের গান বাজনার জগতের কথাই বলছি। ইভেন এরকম তো হয়েছে, আমরা অনেকেই খুবই মানে আমাদের যে একটা অ্যাসোসিয়েশন আছে, আমরা অনেক বছর তৈরি করেছিলাম, সেখানে অনেকে আছে অনেকে চেনেই না, অথচ একটা অ্যাসোসিয়েশন, একটা ছাতার তলায়। এই যে জায়গাটা, এটার পেছনে কেন তারা কি অ্যাটেন্ড করে না, নট ইন্টারেস্টেড?
অথচ অ্যাসোসিয়েশনে আছে তারা, না না অ্যাটেন্ড তাহলে করে, আছে কেন? অ্যাটেন্ড করার চেষ্টা করে, কিন্তু সবাই তো সব জায়গায় গিয়ে পৌঁছতে পারে না। সেটাই পলিটিক্স, আমি এটাই বলতে চাইছি। মানে পৌঁছাতে দেওয়া হচ্ছে না তাদের। হতে পারে সেটা সেরকমভাবে যদি বলা যায় তাহলে তাদের আক্ষেপটা সেটা। না তুমি সেটাকে কি এন্ডোর্স করো না তারা ভুল বলছে না সত্যি বলছে, এটা আমি জানি। ভুল ঠিক এক একজনের কাছে এক এক কারণ রকম। আমার দেখো, কাছে যেরকম ব্যাপার খবর হচ্ছে আসে যে অ্যাসোসিয়েশন যেটা হয়েছে এখানে মিউজিশিয়ানস, সেখানে এত বেশি ওখানে একটা ইন্টারনাল পলিটিক্স চলে যে অনেকেই যারা ডিজার্ভিং তারা সেই প্ল্যাটফর্মটাও পায় না, তারা ওখানে পৌঁছতে পারছে না, তারা যেতে পারছে না, এরকম একটা এটা ভুল ভুল হতে পারে, আই ডোন্ট নো, বাট বিকজ আই এম নট ইন দ্যাট অ্যাসোসিয়েশন। তোমরা আছো আমি জিজ্ঞেস করছি। কোন অ্যাসোসিয়েশনের কথা বলছিস? ও বলছে মিউজিশিয়ানস অ্যাসোসিয়েশন, আর আমি বলছি আমাদের অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল পারফর্মিং না সিঙ্গার্স, সিঙ্গেলস তুমি- অ্যাপসের কথাই বলছি, আচ্ছা আচ্ছা। আমি অ্যাপসের কথাই বলছি। দেখো আমরা শুরু করেছিলাম 37 জন দিয়ে 93 সালে, এখন সেটা প্রায় 550 জনের কাছে। তো কাজেই প্রত্যেকেরই একটা ভাবনা এরকম থাকে যে আমি বোধহয় এখানে ওখানে সব জায়গায় গান গেয়ে বেড়াতে পারবো, কিন্তু সেটা তো তাকে প্রমাণ করতে হবে যে আমি ওই জায়গাটা ডিজার্ভ করি কিনা। কিন্তু তার পাশেও আমার যেটা মনে হয় মাঝে মাঝে যে অনেক ডিজার্ভিং যারা, আমি নাম বলবো না কারোরই, তারাও কিন্তু সেইভাবে পৌঁছয় না। সেটা কেন হচ্ছে অ্যাপসে? সেটাই বলছি, সেটা তার মানে অ্যাপসের মধ্যে গ্রুপিজম, পলিটিক্স আছে, গ্রুপিজম আছে, অ্যাপসের মধ্যে থাকতে পারে, আবার অন্য জায়গায় যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানেও হতে পারে, নানান রকম, কিন্তু আছে, এটা থাকবেই, এবং সেটাকে ইউ হ্যাভ টু ওভারকাম আমার দ্যাট। মনে হয় ওই যে গ্রুপে লবি কথাটা বলবো, আমার না, এই না, কথাগুলো বলো। বলতে ভালো লাগে না, না, কারণ আমি বলো, কখনোই এখন- নিজেকে এর মধ্যে রাখিনি। এত বছর ধরে যে সঙ্গীতের মধ্যে আছি আমি, যতটুকু পারি গাইতে সেটা অন্য মাঝে কথা। একটুখানি থাকার কিন্তু- চেষ্টা করেছিল, কিন্তু পারেনি কিন্তু থাকতে। আমি এটা- কোনোদিন এটা- নিজেকে, এটা কি বললো ও আমাকে সবসময় এই ধরনের কথাবার্তা তুমি endorse আমার করো না? পেছনে না কেউ ছিল লাগলে, না, ছিল না তো। আমি সেটা ছিলাম, কিন্তু ও আমার তুমি পেছনে তুমি বেরিয়ে গেলে পেছনে কেন? না লাগলে ওর হজম হয় না ভাত, তাই? এটাই বলে রাখলাম। বাহ, আজকে তাহলে ইন্টারেস্টিং হয় আমার না আমি অ্যাপসের এক্সিকিউটিভ কমিটির মধ্যে ছিলাম, এখন আমরা অ্যাপস নিয়ে কেন আলোচনা করছি সৈকত? কেউ আরো শুরু করলো, তো আমি করে দিই। না, আমি লবি নিয়ে ও লড়াই একটা করে জিনিস করে। আমি Apps বলে না। অ্যাপসের কথা বলো না, আমি এমনি ইন জেনারেল বলছি। আমি দেখে এসেছি তখন আমি সবে গানের জগতে এসেছি, ধরো মিড 80s, ও হয়তো আমার একটু আগে এসছে। না অলমোস্ট একই সময়। সেই সময় আমি না যখন চিরকালে আমি এইসব ব্যাপারে খুব বোকা বলবো নিজেকে, না মাথা মোটা বলবো, না মাথায় ঢোকে না বলবো, ওই গানটুকুই যেটুকু গাইবার চেষ্টা মাথা করা, তার মোটেই বাইরে মোটা যে নয়। তার বাইরে যে কিছু থাকে গানের বাইরে, সেটা আমি এখনো বুঝি না। কিন্তু সত্যি কথা বলছি তোমাকে, খুব গান মধ্যে আছি বলছি, গান ছাড়া যে আরও অনেক কিছু দরকার হয় নিজেকে প্রমোট করতে গেলে, আমার কোনোটাই আমার জানা নেই, সেই একটা গুণও আমার নেই। কিন্তু তুমি মনে করো যে গান ছাড়াও অনেক কিছু দরকার হয়। আচ্ছা, তারপরে সেটা আমাকে আর জিজ্ঞেস করো না, না, অনেক না, কিছু দরকার হয়, হুম, হুম। কিন্তু সেইটাই এখন বেড়ে গেছে এখনকার দিনে। আমাদের পূর্বসূরিদের দেখেছি যে সেখানেও কি কম্পিটিশন ছিল না তাদের মধ্যে, কিন্তু তারা প্রত্যেকে যে রেসপেক্ট, যে কথাটা, কারো ভালো চাইতেন না, এটা কিন্তু মনে হয় না আমার। তাদের নিশ্চয়ই রাইভালরি ছিল, কেউ বেশি প্রোগ্রাম করছে বা তার বেশি নাম হলো, আমার একটু কম নাম হলো, মনের মধ্যে তার কি মানুষ দুঃখ তো হিসেবে থাকবেই, হ্যাঁ, মানুষ হ্যাঁ, হিসেবে হ্যাঁ। খেয়ে দুঃখ থাকবে না, নিশ্চয়ই, তাহলে সে নিশ্চয়ই। মানুষই না। Absolutely. কিন্তু আমার মনে হয় না তাদের অন্তত সৌজন্য যেটা, একটা ইন্টিগ্রিটি যেটা, আর গানের যে সাবজেক্টটা করতে, শুধু গান কেন, যে ইনস্ট্রুমেন্টাল বলো, গান বলো, সেটা তারা এমন লেভেলে করতেন, যে জায়গাতে তারা পৌঁছে গেছিলেন এইটা, সাধনার দ্বারা, এইটা, হ্যাঁ। সেটা কিন্তু অন্য জায়গা ছিল। সেখানে তুমি যদি কম্পিটিশনও থাকে, তখন মনে হয় এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার কথা এখন কিন্তু হচ্ছে আমি সেই জিনিসটা দেখতে পাই না। না, আমার কথা হচ্ছে, আমি দেখো এটাতে অনেক কিছু এরকম সাবজেক্ট আসবে যেখানে আমি কিছু একটা বলবো, হয়তো সেটা ভুট্টো তুমি বলতে পারো, মানে তোমরা বলতে পারো তুমি অত জানো না এই ব্যাপারটা, তুমি গান বাজনা তুমি এটা আচ্ছা, জানো আমার না। ডাকনাম ধরে ডাকছো, ওর ডাকনাম জিজ্ঞেস করছো না তো? আমি তো শ্রীরাধাটাই আমার কাছে ভীষণ, রাধা ওটা ওর নামটা- ডাকনাম নয়। না, ওর ডাকনাম কি? তুই বলে দে। আমি কেন বলবো, তুই বল। আচ্ছা, নিজের ডাকনাম কেউ বলে? আমার ডাকনাম ও ডাকছে, তাই জন্য বলছি। কিন্তু তোমাকে মানে মিউজিক ইন্ডাস্ট্রি তোমাকে ভুট্টো হিসেবে জানে হ্যাঁ, বেশি। ওকে মানে গানের হ্যাঁ, জগৎ, হ্যাঁ। ভুট্টো হিসেবেই বেশি জানে। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে আগেকার দিনের আমার যেটা মনে হয় যে আজকে ঠিক আছে, উত্তমবাবুর খুব ফেভারিট মিউজিক ডিরেক্টর ছিলেন ওর বাবা। এবার সেটাকে যদি লবি বলেন তো লবি, ঠিক আছে। এবার উনাকে যতবার স্কোপ দেওয়া হয়েছে ততবার উনি
সুপার ডুপার ফাটিয়ে দিয়ে বেরিয়ে গান চলে গেছে। যা তৈরি তাহলে করেছেন। এইবার আমি বলছি যে এই সাথে এবার কম্পারিজন যদি করো এখানে কোনো ডিরেক্টর বা কোনো প্রডিউসার বা কোনো হিরোর সাথে একটা মিউজিক ডিরেক্টরের খুব দোস্তি আছে। তাকে 18টা সিনেমায় তাকে চান্স দেওয়া হলো আর 20টা সিনেমায় চান্স দেওয়া হলো, একটা গানও তিনি করতে পারছেন না, তাও উনি টিকে আছে। না গান প্রচুর হচ্ছে, না গান দাঁড়াচ্ছে না, আমি গান হওয়া লোকের কাছে পৌঁছে, আমি ঠিক বলছি? একদম ঠিক বলছি। এটাতে কি হচ্ছে? বন্ধুত্বপূর্ণ একটা সহাবস্থান হতেই পারে, কিন্তু এইটা হচ্ছে তখনকার দিন। আজকে দেখো লবি বা গ্রুপিজম বা যাই বলো, আজকে সুধীনবাবুর কথা যদি আমরা আসবোই, কারণ তোমার গান আমার ওনার সুরে এক্সেলেন্ট লাগে। এবার উনি তো লতাজিকে নিয়ে করেননি, উনি তো মোস্টলি করেছেন আশাজিকে নিয়ে, প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করেছেন। উনি বেশি সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়েও বেশি করেননি, হেমন্তবাবুকে নিয়েও বেশি করেননি, মানে মান্না দে সাহেবকে নিয়ে করেছেন। কি করে দিয়ে চলে গেছে। এটাকে যদি তুমি বলো আরতি মানে ফিমেল ভয়েসে ম্যাক্সিমাম আশাজি আর আরতি মুখোপাধ্যায়। আবার ওদিকে দেখো সুনীল কাকুর সুরে আমার বাবারও প্রচুর গান আছে। হ্যাঁ কিন্তু আছে হয়তো, কিন্তু আমি ফিমেল ভয়েসটা বলি, মেল ভয়েস তো উনি আছেন। হ্যাঁ উনি আছেন, কিন্তু আমরা যারা একেবারে বাংলা গানের ইন্ডাস্ট্রির মধ্যে নেই, আমরা ওনার কথা বলতে যে গানগুলো বেরিয়ে আসে তাতে এই গানগুলি, এবং যদি শৈল চৌধুরীর কথা বলা হয় তখন কিন্তু ওর বাবার কথা অনেক বেশি আগে চলে আসে, কারণ ওই গানগুলো ভীষণ আমরা শুনেছি, তাই না? তো আমার কথা ছিল এই যে লবির প্রশ্নে প্রথমেই আমরা একটু ক্রিটিক্যাল জায়গায় চলে গেলাম, আমরা গানে আসবো যে আমরা লবি টবি সব হবে, সব কিছু হবে, কিন্তু আলটিমেটলি তো তুমি তো এখনো গান গাইছো রেগুলারলি। এটা তোমাকে আমি জানি না, এটা কোনো বড় কথা, নিজের সম্বন্ধে কোনো কথা বড় কিছু ছোট বড় কোনো কথা বলা আমার মনে হয় সাজে না, নিজের সম্বন্ধে কিছু বলা সাজে না। মানুষ বিচার করবেন যে আমি ভালো কি খারাপ, গাইতে পারি কি পারি না। কিন্তু আমি তোমাকে একটা কথা আমি বলতে পারি যে আমি কোনো দিন গান ছাড়া অন্য কিছু না ভেবেও এতগুলো বছর যে এখনও গানের জগতে আছি, এটা কিন্তু প্রথম কথা ঈশ্বরের কৃপা আর শ্রোতাদের ভালোবাসা, আমার শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা, নিশ্চয়ই। এটাই বলবো। আর সেটা তুমি বারবার প্রমাণ করেছো। আরেকটা জিনিস যেটা আমরা বসে আলোচনা করি, যে একটা আর্টিস্টের সবচেয়ে বড় পাওনা যেটা আমি মনে করি, সেটা হচ্ছে মিউজিক ফ্রেটার্নিটি। তোমাকে জনতা অডিয়েন্স তো আলটিমেট ঠিক আছে, কিন্তু একটা আর্টিস্টের রেসপেক্ট, তার অ্যাচিভমেন্টের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি, মানে ইউ মাইট ডিফার, সেটা হচ্ছে মিউজিক ফ্রেটার্নিটি তোমাকে কোন চোখে দেখছে। মিউজিক ফ্রেটার্নিটি তোমাকে পাত্তাও দিচ্ছে না, কিন্তু তুমি বিশাল আর্টিস্ট হয়ে ঘুরে বেড়াচ্ছ, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু অর্ধেক মানে মিউজিক ইন্ডাস্ট্রি তোমাকে পাত্তাই দেয় না। কিন্তু তুমি কোনোভাবে তোমার একটা দুটো গান হিট হয়ে গেছে, তুমি এখন রেগুলারলি। তুমি কাকে বলছো? চোখের সামনে না মিট মানে নাম এরকম আছে, এখানে কোনো লবি নেই না, এখানে লবি নেই তো। না লবি না, বলছি যে এরকম তো বলা যায় না, কিন্তু যেটা মিন করছে আমি কি ঠিক বলছি? একদম ঠিক বলছো, আমি সেটাই বলছি। এটা তো হয়, এটা তো হচ্ছে, চলছে তো। ইউ হ্যাভ ডিজার্ভড। আমি তোমাকে আলাদা করে বলছি, ভুট্টো ডেফিনেটলি ওর একটা লেগেসি দায়িত্ব অনেক, ওর দায়িত্বটাও বিরাট একটা দায়িত্ব, যে ও স্টেজে উঠলেই একজনের পেছনে বিশাল ছবি চলে আসে, এবং সেইটাকে মেনটেন করার একটা বিশাল দায়িত্ব, এবং এই সম্পত্তি বলবো ওর একটা বিশাল জিনিসকে কাঁধে নিয়ে এগোনো। স্টেজে উঠলেই কম্পারিজন, মানে ও যে যার ছেলে, যার পুত্র, তার ও নিজে কি গাইছে তার সঙ্গে সঙ্গে ওইটা কম্পারিজনটা চলে আসছে। হ্যাঁ, এটা ভীষণ একটা কঠিন ব্যাপার। এবং আমি ভুট্টোর অনেক প্রোগ্রামে আমি থেকেছি, সামনে দেখেছি, তোমারও প্রচুর প্রোগ্রাম দেখেছি। ওর প্রোগ্রামে আমার সবচেয়ে বেশি দুঃখ হয়, ওর শুধু না, আই থিঙ্ক ভুট্টো নোজ মি ভেরি ওয়েল, হি উইল নট মাইন্ড। ও জানে আমি কোন মনন থেকে এটা বলছি, যে আমার যারা এই ধরনের, মানে আমি ওকে ওইভাবে বলবো না, কিন্তু হি ইজ মোর নোন অ্যাজ হিজ ফাদার্স ভয়েস, তাই তো? এটা তো বলতেই হবে, এটা নিয়ে কোনো ভুল নেই। সেখানে সিমিলারিটি থাকবেই তো, সিমিলারিটি না, ও উঠছে যখন। আমি ভীষণ মনে করি আমার সঙ্গে
মিলের থেকে অমিলটা অনেক বেশি। না বাট আমি সেটা তোমার, কিন্তু তুমি যখনই তোমাকে বুক করা হচ্ছে, হ্যাঁ, ওইটা অর্গানাইজার যখন বুক করা হচ্ছে, নস্টালজিয়া কাজ বুক করা হচ্ছে তখন শ্যামল মিত্রের পুত্র হিসেবেই বুক করা হচ্ছে। এবং আমি সারাক্ষণ ও গেয়ে গেল 2 ঘন্টা 2.5 ঘন্টা শ্রীরাধা, যেটা আমার খুব খারাপ লাগে। ও শুধু না, যিনি মান্নাবাবুর গান গাইছেন বা যিনি হেমন্ত মুখোপাধ্যায়ের গান বেশি, মানে ওরা হি ইজ রাদার স্ট্যাম্পড অ্যাজ শ্যামল মিত্র মহাশয়ের গানই গাইবেন বলেই ওকে বুক করা হয় মোস্টলি। এবং আজকে মান্নাবাবুর গান গাওয়ার জন্য হয়তো কাউকে, আমার খারাপ লাগে ও ফাটিয়ে গেছে। এবং অনেক গান আমার এমন লাগে যে ও খুব দায়িত্ব নিয়ে ভালো স্ট্যান্ডার্ডে গানটা করছে। আমি কম্প্যারিজন করছি না, ভগবানের সাথে তো আর কম্প্যারিজন হয় না, শ্যামল মিত্র তো ভগবান আমাদের কাছে। সেখানে সারাক্ষণ পাশে ও গেয়ে গেল, ভালো গাইলো, হ্যাঁ ও বাবা কি গেয়েছে, ওর বাবা কি গেয়েছে, আমরা মাঝে মাঝে উঠে চলে যাই, আমি দর মশাই আপনার বাবা, মানে আরে হয়েছে তো, এই যে শুনুন ও যে গানটা গাইছে। আমাদের দেশে না, বিদেশেও তাই, কিন্তু বিদেশেও তাই একই মানে ওই যে, মানে আমি ক্লোন সিঙ্গার কথাটা বলে ওকে ছোট করবো না, কিন্তু এই যখনই একটা ছাপ এসে যাবে যে উনি ওনার মতন গান। কিন্তু ফর্চুনেটলি আমি তোমার গান যখন শুনি, তুমি সবার গান এমনভাবে গুছিয়ে গুছিয়ে গাও, সেখানে কিন্তু আমার একটা অদ্ভুত লাগে যে গানটা আমি একটু শুনবো তোমার মুখে, আমার ভীষণ তোমার এইসব গানগুলো ভালো লাগে, তখন কিন্তু মনে হয় যে এই গানটা শ্রীরাধারই গান, শ্রীরাধাই গাইছে। তখন কিন্তু আশাজির কথা আমার মনে আসে না, আমার ডেফিনেটলি আরতি মুখোপাধ্যায়ের কথা মনে আসে না, আমার তখন মনে হয় একটা শ্রীরাধা গান। এটাও তো আই এম মোর ইনক্লাইন টু ইয়োর কাইন্ড অফ সিঙ্গিং, বা আমি হয়তো ডিপ রেসপেক্ট থেকে হয়তো এটা এসে যায়, কেন জানি না। কিন্তু তোমার ক্ষেত্রে, আর তুমি ভ্যালিড গান করো বলে, অনেকের গান তুমি নিয়ে কথা, তোমার নিজের গান তো আছেই, প্লাস তুমি অনেকের গান নিয়ে করো। যাই হোক, এই সাবজেক্ট চলতে থাকবে। তুমি আমাকে একটা জিনিস বলেছিলে, আচ্ছা প্রথমে বলো যে তোমাদের দুজনের কাছে আলাদা আলাদা করে জিজ্ঞেস করছি, সঙ্গীতটা কি, হোয়াট ইজ মিউজিক টু ইউ? এক কথায় যদি বলতে, বড় না করে, সঙ্গীত বলতে এই বয়সে এসে তুমি কি সঙ্গীত বুঝো? বলতে আমরা যেটা জানি, গীত নৃত্য বাদ্যের সমাহার, তাকে সঙ্গীত বলে। সেটা তো ওটা আমাদের না সেটা তো পুঁথিগত একটা থিওরি। আমার কাছে সঙ্গীত একটা মাধ্যম। আমার কাছে আমি তো ঈশ্বরকে চোখে দেখতে পাবো না, তাকে ফিল করতে পারি, হয়তো তাকে অনুভব করতে পারি, তাকে প্রার্থনা করতে পারি। আমার মনে হয় আমি যখন গান করি, আমার সঙ্গীতটা মনে হয় আমার কাছে ঈশ্বরের কাছে পৌঁছে দিচ্ছে। আমি তাকে মোর মেডিটেটিভ, তাকে দেখতে পাই, আমার মনে হয় প্রার্থনা হিসেবে। হ্যাঁ, প্রার্থনা হিসেবে। বাহ, তাহলে মনে হয় আমার কাছে সঙ্গীত ঈশ্বর, বাহ, তাই মনে হয়। তুমি সোলেস পাও। হ্যাঁ, আমি সোলেস পাই, এবং মনে হয় আমি কানেক্ট করতে পারি উইথ গড থ্রু মিউজিক। এটা স্টেজেও তাই, বাড়িতে যখন রেওয়াজ করি আমার ফোকাসটা ওইরকমই থাকে। আচ্ছা, বাহ, ভুট্টো তোমার আমার আসলে হচ্ছে কি, আমি তো ছোটবেলা থেকে মানে গান শুনে হয়েছে, মানে গান তৈরি হওয়া দেখে বড় হয়েছে। সেখানে আমার কিন্তু প্রথমে কখনোই ছিল না যে আমি একজন গায়ক হব, এটা আমার কোনদিন তো ছিল না। আমি তো মোর ইনটু স্পোর্টস। হ্যাঁ, আমি ক্রিকেট খেলবো, এই সমস্ত। আলটিমেটলি যখন আমি কোনো একটা ঘটনার মাধ্যমে, আমার সঙ্গীত জগতে আসা কিন্তু ইনফ্যাক্ট একটা ঘটনার মাধ্যমে। একটু বলো না, জাস্ট সেখানে হ্যাঁ, একটু বলো ঘটনাটা, যদি অনেকবার বলেছো, বাট হ্যাঁ অনেকবার বলেছি। ব্যাপারটা কিছুই না, একটা অনুষ্ঠান হবার কথা ছিল আর কি, মানে অনুষ্ঠানটা হয়েছিল, সেটা হচ্ছে কুমার শচীন দেব বর্মন মেমোরিয়াল কলেজ তৈরি হবে, তার জন্য একটা চ্যারিটি শো, এবং সেটা 1983 সাল। তার আগে আমি কিন্তু কোনোদিন কোনো প্রফেশনাল স্টেজে গাইনি, বা গান গাইবো সেটাও তখনও কিছু গুনগুন করতাম এরকম। ঠিক আছে, আমি রেকর্ডিং দেখতে যেতাম, রেকর্ডিং দেখাটা বা কি বোঝাটা, এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার ছিল। আর সামনে গান তৈরি হচ্ছে, এটা তো আমি একদম ছোট্টবেলা থেকে দেখছি। তো আমাদের তখন কলেজের জাস্ট ফার্স্ট ইয়ারে উঠেছি, কাজ ছিল ব্যাগটা কোনো রকমে বাড়িতে পৌঁছে, মানে ফেলে দিয়ে রাদার দৌড়ে ফুটবল মাঠে যাও। তো হঠাৎ বাবা বললো যে এরকম, এই শোন একটু, আমার আজকে শরীরটা খারাপ, একটু যাবি আমার সঙ্গে? কোথায়? বললো ওই রবীন্দ্র সদনে একটা অনুষ্ঠান আছে। এই প্রথম আমাকে কোথাও একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বললো। তা আমি বললাম হ্যাঁ যাবো। যেতে যেতে আমাকে বললো যে গানগুলো সকালবেলা বেরোচ্ছিলি যখন, আমি রিহার্সাল করছিলাম, শুনেছিস? হ্যাঁ, একটু গেয়ে দিবি আমার সঙ্গে।
এইভাবে আমার কিন্তু বলা যেতে পারে, এবং সেখানে কারা ছিলেন না এটা বলাটাই কারা ছিল থেকে অনেক সহজ। আমার কিন্তু কখনো মনে আসেনি যে এরা আছে বা এইরকম একটা স্টেজে বসে আমি হঠাৎ করে এসে গান করছি। তার এটা আগে হচ্ছে তুমি আমার কখনো একটু প্র্যাকটিসও করোনি কিছু, বাবার সাথে একদম স্টেজে গিয়ে একদম দিলে? সোজা গিয়ে স্টেজে গিয়ে। আর সব গানগুলো তোমার একদম ঠোঁটস্থ? হ্যাঁ, মানে ওই গান কণ্ঠস্থ? শোনাটা আমার কাছে কিন্তু সঙ্গীতের সব থেকে বড় জায়গাটা হচ্ছে শ্রুতি। গান শোনা আমার, ইভেন গান যখন শুনি তখন তার পেছনের যে মিউজিকটা হয়, তার প্রিলিউড বলো ইন্টারলিউড বলো, ওইগুলোও আমার মুখস্থ মানে বেশিরভাগ গান, আমি বলছি না সব গান, কিন্তু বেশিরভাগ ওই শোনাটা কিন্তু আমার খুব ছোটোবেলা থেকে, হয়তো সেটাই আমাকে বেশ কিছুটা হেল্প করেছে। এবং আমি শুরু করে যখন বেরোলাম, দুটো গান ছিল, বেরোবার পরে স্টেজের ধারে আর কি উইংসে হেমন্ত জেঠু, সুপ্রভা সরকার, এরা সবাই এসছে। তো বেরোচ্ছি যখন, তো আমার মনে আছে হেমন্ত জেঠু জিজ্ঞেস করেছিল, ধনঞ্জয় জেঠু, মানে সব সিনিয়ররা ছিল আর কি, আর কারা ছিলেন আর কি। তো হেমন্ত জেঠু জিজ্ঞেস করছে যে, শ্যামল তোমার ছেলে গান করে, জানতাম না তো। বাবা বললেন আমিও জানতাম না। এটা হচ্ছে আমার গানের শুরু, মানে গান গাওয়ার শুরু আর কি। তারপর থেকে অনুষ্ঠানে যাওয়া। তার মানে তোমার কোনো মানে সেই অর্থে, মানে উনি যদি না জানেন, তোমার বাবা যদি না জানেন তুমি গান, মানে সেটা হয়তো খুব পোলাইটলি বলেছিলেন, মানে এমনি সার্কাস্টিক্যালি বলেও তার থাকতে মানে পারে। উনি কখনো আমি গুনগুন করতাম একটু বাড়িতে, যখনই কোনো গান গাইতাম, খুব হিন্দি গান গাইতাম খুব, কারণ আমাদের ছোটবেলা তখন হিন্দি গানই বেশি পপুলার ছিল বাংলা গানের থেকে। তো মাঝে মাঝে দু একটা কথা বলতো, অত বেশি কাজ করবে না। রবীন্দ্রসঙ্গীত গাইছি হয়তো ওই পাড়ায় রবীন্দ্রসঙ্গীতে যেরকম হয় আর কি, বন্ধুদের সঙ্গে। রবীন্দ্রসঙ্গীত ওরকমভাবে গাইতে নেই, বা আকার দিয়ে গা, এই ধরনের মানে ছোট ছোট suggest করতেন। জিনিস। হ্যাঁ, কিন্তু কোনোদিন বসে এটা কর ওটা কর সেটা কর সেরকমভাবে কোনোদিনই করতে। তোমার তো প্রপার একদম ভালোভাবে শিখেছো, একটু শেখার কথাটা একটু শুনি, যদি অনেকবার বলেছো। শেখা যেটা খুব অদ্ভুতভাবে স্কুলে, যে স্কুলে পড়তাম, পড়াশোনা স্কুল? করতাম কারমেলে কারমেল। ছোটোবেলায়। আমাদের স্কুলটা ছিল লেক মার্কেটের কাছাকাছি, প্রাইমারি হ্যাঁ সেকশন। হ্যাঁ জানি। আমাদের বাড়িতে আসলে আমার মা, বাবা, আমার পিসিমারা সবার খুব সুকণ্ঠের অধিকারী আর কি, খুব সুরেলা কণ্ঠ। আর যেটা ছিল, আমরা 3 বোন তো, আমি মেজো। এবারে মা বললেন যে না, ওরকম মানে শর্টে বলছি, অত বড় কথা, আমি গান কাউকে শেখাবো না, কারণ শিখে কী হবে। আমার তো ইচ্ছে ছিল শেখার, মা বেঙ্গল মিউজিক কলেজে শিখেছিলেন। তারপর বিয়ের পরে সবই স্টপ হয়ে গেছিলো, সেই দুঃখে মা বলেন কাউকে শেখাবেন না। তা কিন্তু আমার স্কুলে যেটা হতো, মিউজিক ক্লাস একটা করে ছিল তো, আর আমার টিচাররা কী করতেন, মিউজিক ক্লাস ছাড়াও অন্যান্য সাবজেক্টের ক্লাস হচ্ছে, আমার টিচাররা আমাকে ডেকে নিয়ে যেতেন, ক্লাস থেকে বের করে নিয়ে। আর আমি খুব ভীতু, ভীষণ লাজুক, আমি তো অনেক কথা বলি, এখন তখন কথাও বলতে পারতাম না। তুমি এসো তো টিচার্স রুমে। আমি তো নিশ্চয়ই পরীক্ষায় কোনো খারাপ কিছু করেছি বা নম্বর খারাপ করেছি, গার্ডিয়ান কল হবে, তাই আমার টিচার্স রুমে ডাকছে। আমি গিয়ে ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছি, এই গানটা আমাকে দিয়ে শোনাও। বললাম গান, আমার তো ক্লাস হচ্ছে, তোমাকে মেকআপ করে দেবো, কী পড়ানো হচ্ছে মেকআপ করে দেবো, গান শোনো। এইভাবে স্কুলে, তারপর স্কুলের টিচার, মিউজিক টিচার জোর করে আমাকে অল ইন্ডিয়া রেডিওতে আমার মাকে বকাবকি করে শিশু মহলে নিয়ে গেলেন। তারপর থেকে প্রথাগতভাবে মা, তারপরে আমি আমাদের যেভাবে শিক্ষা, প্রথমটা একটু উচ্চাঙ্গ সঙ্গীতে গীতবিতান স্কুলে শেখা। সুখেন্দু বাবুর কাছে সুখেন্দু শিখেছিলে না? বাবু, আমাদের সুখেন্দু গোস্বামী, বীরেশ রায়, হিরণময়ী পণ্ডিত, তো বীরেশ বাবুর কাছে শিখেছো? ওনারা আমাদের শেখাতেন, তো ক্লাস করতেন, একসঙ্গে ক্লাস করতাম থিওরির। এটা কোথায়? প্রিয়নাথ মল্লিক রোডে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি যে আমার যেটা সাবজেক্টটা ছিল মার্গ সঙ্গীত, আর রবীন্দ্রসঙ্গীত বা বাংলা গান ওইখানেও ছিল, আবার পূর্ণ থিয়েটার উল্টো দিকেও ছিল। আচ্ছা। আমি শিখতাম প্রিয়নাথ মল্লিক রোডে। তো ওইখান থেকে যখন ক্লাস মানে কোর্সটা হয়ে গেল, তখন আমি মানে বাংলা সব রকম গানের শেখার জন্য সুধীন দাশগুপ্ত, ও শিখেছো? হ্যাঁ, খুব কম দিনই ওনাকে শিখতে পেরেছি। তখন আমি ছোট, আর উনি খুব তাড়াতাড়ি চলে যান আমাদের ছেড়ে, বেশি দিন পাইনি। তুমি তখন একটু জাস্ট আমরা ওইভাবে শুরু করি, তোমার একটা কম্পোজিশন, একটা গান, সেটা বোধহয় খুব সম্ভবত সঞ্জয়ের
ইয়ামানের একটা কম্পোজিশন আমার হ্যাঁ। ভীষণ পছন্দের, হুম। ওটা একটু গাও না। শাহিনশাপনে হ্যাঁ, ওটা একটা ওই কিনারে কিনারে যে বন্দিশটা, কিনারে। ওটা ভেঙে শুনিনি। অদ্ভুত জায়গা থেকে আসে ওটা। দিলীপ দাসের সুরে ওর একটা ইমন নিয়ে খুব ভালো গান আছে। হ্যাঁ হ্যাঁ, দিলীপ দাস। আমি মানে গান শুরু করার পরে কিন্তু আমি শেখা শুরু আমি করেছি। ওটাতে আসবো, এটা ও শুনিনি। নানান রকম নাম বললেন হ্যাঁ, বলে হ্যাঁ, আমার হ্যাঁ। কিছু মনে হলো আর কি। এটা দেখে আমার সেই হেমন্ত বাবু আর প্রতিমাদির একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে না, হ্যাঁ, গান বার করতে এত সময় লাগে, কি তখন তো- কি innocent না, একটু পাচ্ছি না খুঁজে, মানে আমি না এগুলো দেখি আর ভাবি যে কিরে কি এখনো খুঁজে পেলি না? এখনো খুঁজে পেলি না, এত সময় লাগে। হ্যাঁ, কোন স্কেলে করবি? হ্যাঁ, হ্যাঁ। কর। স্কেলও ঠিক নেই। সি হ্যাঁ, প্রতিবাদী বলছেন সি কি innocent, এখন না, তুই কোন স্কেলে করছিস? এতক্ষণ খুঁজে পেলি? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। কি innocent। আমি এটা এটা একটু করছি ডি শার্প একটু কর। শয়নে স্বপনে গোপনে এ মনে যারে চায় সে কি অচেনা, শয়নে স্বপনে গোপনে এ মনে যারে চায় সে কি অচেনা, হারিয়েছি যারে গ্রামে বা শহরে, আমারই বাসায় যে তার ঠিকানা, এখানে ওখানে কে জানে কোথায় নিশানা, আমি রেখে যাই শয়নে স্বপনে গোপনে এ মনে যারে চায়। আরো গাইবো? ঠিক আছে, থাক। ঠিক আছে। এর অরিজিনাল বন্দিশটা কিনারে 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 ধা দরিয়া ধিক ধা ধা ধিক ধা না ধিক তা তা কটিমা ধা ধা রে দা দা রে দা দা রে দা, কিনারে দরিয়া এই ধিন ধা ধা, কি সুন্দর জায়গাটা, তেন তেন না তেটা দিন দিন তা রা রে, এই জায়গাটা বিউটিফুল কম্পোজিশন, দারুণ composition। বিউটিফুল কম্পোজিশন। তো যাই হোক, হ্যাঁ ভুট্টো কি একটা বলছিলে, তোমার শেখার ব্যাপারটা পরে হয়েছে, না মানে মানে আমার যখন যখন stage-এ এবার গান না আমি একটা জিনিস গাইতে ওকে যখন শুরু জিজ্ঞেস করি করলাম। বাবা কি তোকে শিখিয়েছেন প্রথাগতভাবে? একদম না, বাবা কাউকে শেখাতেন না। ইনফ্যাক্ট আমি যখন গান তোলানোও এই দেখেছি, জায়গাটা তোমার সাথে সেদিন আমার ফোনে কথা হচ্ছিল না, আমি এটা আসবো এই মানে ইভেন তোকেও যখন প্রথম গান করেছি, যখন শেখায়নি কিছু, গানটা তুলিয়ে দিয়েছে, এবার তুই গানটা গা। উনি গাইছেন আমি হাঁ করে শুনছি, আমার সেটাই তো, অদ্ভুত। এইবার, এটা তুমি জানো কি আমার সঙ্গীত জীবনের প্রথম দিক একদম আমি তখন সবে একটু গাইছি, ওটা 1986 সাল হবে। সব মানে দু চারটে একটু মানে ছবিতে গাই মানুষ ডাকছেন, তখন কিন্তু একটা তোমায় বলি একটা তখন কিন্তু বাড়ি থেকে ফোন করে ডাকতো তখনকার দিনে মানুষরা, কেউ যদি একটু ভালো গান মনে হয় গাইছে, নতুন মেয়ে কেউ চেনে না, আমি তখন আমাকে কেউ চেনেও না, এক্স্যাক্টলি। কিন্তু ফোন করে বললাম তুমি চলে এসো একটা ছবিতে গান আছে তোমায় গাইতে হবে। এই যে বললাম না আমি মোস্টলি মিউজিক ডিরেক্টর, আমাকে পুলক বন্দ্যোপাধ্যায় ফোন করলেন, তোমাকে শ্যামল মিত্র ডাকছেন ওনার সঙ্গে ডুয়েট গাইতে হবে। আমি না ফোনটা নিয়ে বলছেন কি ভুল শুনছি কিছু, আর তখন তো মোবাইলের যুগ না, ল্যান্ডলাইনে ফোন করেছেন, তুমি চলে এসো। আমি কোথায় যেতে হবে, ওনাদের বাড়িতে, তখন তখন ওই অনিল রায় রোডের বাড়িতে চলে গেছে। মানে এইটা বলছি বাড়িতে ফোন করে ডেকে কিন্তু নিয়ে গেছেন। ব্যাপারটা হচ্ছে যে একটা ফিল্ম হবে আর কি, তো এটা বরাবরই আমি দেখেছি যে মানে এরও আগের ঘটনা আমি বলছি, মানে তার আগেরটা আমি বলতে পারবো না, যেটা আমার সামনে ঘটেছে সেটা বলছি। হ্যাঁ এটা একটু বলতো, আমি আমি শিওর সখা ফিল্ম যখন তৈরি হচ্ছে তখন একটা সিকোয়েন্স ছিল যে তাজমহলের সামনে কিছুটা শুটিং হবে, তো তখন ভেবেছিল যে গানটা আশা আন্টিকে দিয়ে গাবে।
আশান্টির সঙ্গে ভীষণ ভালো একটা র্যাপোর্ট ছিল। তো সেইখানে পারমিশন যখন পাওয়া গেল না, তখন আমি শিরশাখার প্রডিউসারও শ্যামল মিত্রই ছিলেন। তো তখন বললো যে না, তাহলে ওখানে যাব না। আর আমার কাকা এইসব ব্যাপারে না খুব সঙ্গে সঙ্গে থাকতো আর কি, মানে সত্যিকারে। শরীরে থাকতেন, শরীর শরীর, কাকা, হ্যাঁ। হ্যাঁ, তো কে ভালো গাইছে বলতো নতুন, তখন বললো যেরকম একটি মেয়ে খুব ভালো গায়, হৈমন্তী শুক্লা। তো বললো হৈমন্তী শুক্লা, আমি শুনেছি হিন্দি গান গায়। তখন হৈমন্তী হিন্দি গান গাইতো, ইনি লোগনে টোগনে এইসব গাইতো বেবিদা টেবিদা। আচ্ছা, বলছে হ্যাঁ, কিন্তু ও খুব মানে ভালো তো গাই, মানে কাকার কথা আর কি, মানে যতটুকু আমি এক্সাক্ট কথা তো বলতে পারছি, যতটুকু মনে আছে। আর তখন খুব ছোট, 75 সাল, 74-75 সাল। কিন্তু হরিহরদার মেয়ে, হরিহরদার মেয়ে ডাক, এই যে ওর ব্যাপারটাও তাই। পুলককে নতুন ভালো গাইছে বলতো, বলে একটি মেয়ে আছে অজয়ের যে বাড়িতে থাকে, সেই বাড়িতে। অজয় দাস আর কি, অজয় দাস, সুরকার। অজয় দাস, তার বাড়ির ওরা 3 তলায় থাকতো, তো অজয় দা না আমাদের বাড়িতে অযোধ্যা, মানে অযোধ্যা দাস আর কি, বেশ অনেক বছর উনি ভাড়া দিয়েছিলেন একটা ফ্লোর আর কি, থাকতেন। হ্যাঁ, আর তখন ওই সময়টা ওনার সব সুপার সুপার হিট গান। দারুণ। হ্যাঁ, আমার বেশ কিছু গান আছে অজয় দাস। যাই হোক, তো তোরও আছে খুব ভালো গান। তো বলে ডাকলো। এখন যা দেখছো ন্যাচারালি, এটা কবে 85-86 সাল, 86 সাল এসে এসে জড়ো সড়ো হয়ে বসে, এবং ইভেন এটাও মনে আছে আমি রেকর্ডিংয়ে যেতাম তো, আর আমার বাবা ভীষণ সিগারেট খেত। টেকনিশিয়ান স্টুডিওতে হচ্ছে এই একটা কাঁচের ছিল আর কি, কিউবিকলটা, বাবা তো সিগারেট ধরিয়েছে, ও নাও বলতে পারছেন, ও দম আটকে যাচ্ছে। একটা ছোট একটা যদি স্কোয়ার জায়গা, উনি বসে আছেন চেয়ারে, ওনার সামনে মাইক, আর আমি পাশে দাঁড়িয়ে আমার স্ট্যান্ডিং মাইক, ডুয়েট গান একসঙ্গে গাইতে হবে। টেকনিশিয়ান স্টুডিওতে ডাবিং সিস্টেম তো ছিলও না তখন। আর আমি যখন কাশি পাচ্ছে তখন একটু মুখটা সরিয়ে নিচ্ছি, আবার যখন আমার পোর্শনটা আসছে গাইছি। ওই গানটা মনে আছে? একটু গাও না। তুই আমার সাথে গাইবে? কথা মনে থাকলে কর। কি স্কেল করবি? সি আছে। তোকে কি করে কথাটা দেবো? যতটুকু মনে আছে। হ্যাঁ, জাস্ট একটুখানি আমি দুলেন করি, দুলেনই গাইছি তাহলে। কথা তোর কাছেই থাকবে। হ্যাঁ, আমার কাছেই আছে, কিন্তু তোকে শেয়ার করতে পারবো না, কথাটা দেখতে পারবি না। আচ্ছা, মনে রেখো আমি আছি, আমি চিরদিন থাকবো তোমার স্বপ্ন নিয়ে, তুলি ভরা রং দিয়ে আমি শুধু ছবি আঁকবো, আঁকবো, আঁকবো। মনে রেখো আমি আছি, আমি চিরদিন থাকবো। যত দূরে থাকো তুমি, তোমায় কাছে আমি রাখবো। যত দূরে থাকো তুমি, তোমায় কাছে আমি রাখবো। যে নামে দিয়েছি ডেকে, সেই নাম ধরে আমি ডাকবো। সোনা ঝরা দিন, চোখের আলোয় কত সুন্দর, চোখ ভরে দেখি যত, বিভোর হয় যে তত, দুজনারই দুটি অন্তর। মনে রেখো আমি আছি, আমি চিরদিন থাকবো। এটাই বাংলা গানের, এটাই মেলোডি, মানে পুরো এক লাইন করে ডুয়েট আর কি। কি অপূর্ব না! তুমি কি একটা জিনিস মনে করো শ্রীরাধা, যে এই যে কম্পোজিশনটা ওনার গাইলেন শ্যামল বাবুর,
আমাকে অলওয়েজ কোনো কম্পোজিশনের না, মানে আমাকে পার্সোনালি যে ওর ল্যান্ডিং নোটসগুলো ভীষণ ভীষণ। করে। যখন যখন রুকে গাও গানটা কোনটা? মদন মোহনজি, মদন মোহনজি গানটা? মানে ওই যে ল্যান্ডিংটা যখন পড়ে না, ও শরীর খারাপ হয়ে যায় ওর গলায়। रुके रुके से कदम रुके बार बार चले, এই হ্যাঁ একদম। रुके रुके से कदम रुके, বাজাই একটু। रुके रुके से कदम रुके बार बार चले, करार देके बेदर से बेकरार चले, रुके रुके से कदम से कदम। এটি তো সুরের এই যে মেজর মাইনারের কি মানে এই খেলা! গানটা অসাধারণ। একটা জিনিস দেখো, এটা আমি তো এফ শার্পে গাইলাম, তো এফ শার্পে সা করে, এবারে যখন অন্তরটা আসছে জি থেকে শুরু হচ্ছে, কি অদ্ভুত! আ, কিন্তু গাইছে আ। হায় 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 হায়। আমাকে আমি বলছিলাম যে আমি একবার গিরিজা দেবীর সাথে বেড়াতে গেছিলাম চেন্নাইয়ে, তো সামনে ইলারাজা সাহেব বসেছিলেন। হ্যাঁ। এবার উনি শুনতে এসেছিলেন, উনি গিরিজা দেবীর খুব ভক্ত। তারপর আমরা দুদিন ছিলাম ওখানে। এবার যেহেতু স্টেজে বাজিয়েছি, একটু কাছে যাওয়ার সুযোগ, কারণ উনি দেখেছেন যতটুকু ওনাদের স্টেজে মতো ওটা বাজাই। ব্যক্তিত্ব ভাবা যায় না। এবার আমি দু চারটে প্রশ্ন নিয়ে করেছিলাম যে এরকম একটা কম্পোজিশন, তারপরে একটা কম্পোজারের সিঙ্গার হওয়া উচিত কিনা, মানে এখন দেখি অনেক কম্পোজারই সিঙ্গার হয়ে গেছে, এই সব কতগুলো প্রশ্ন যেগুলো তোমাদেরই জিজ্ঞেস করবো। উনি আমাকে আমি একটা ভালো কম্পোজিশন বলতে আপনি কি বোঝেন, জাস্ট একটা, আমি বেশি কথা তো বলেন যে একটা, হোয়াট ডু ইউ মিন বাই এ গুড কম্পোজিশন? উনি বলেছেন নট মুখরা, নট মুখড়া। নেভার, ইটস অলওয়েজ দ্য অন্তরা, অর ইফ দের সঞ্চারি, ইটস ওকে। ওদের তুমি অন্তরা যদি ভালো হয় সেই গান। এই যে তুমি একটা অদ্ভুত অন্তরা দেখাতে, এবং শ্যামলবাবুর অনবদ্য কম্পোজিশন সব আছে, অন্তরাটাই মনে হচ্ছে যে উনি বাপরে বাপ, এবং সবারই, সুধীন বাবুরও সলিল চৌধুরী ওনার যে সঞ্চারিতা, একটা গানের থেকে সম্পূর্ণ একটা অন্য। রবি ঠাকুর, সেটাই তো। রবি ঠাকুর সঞ্চারিত 100 গানটা খোলে, হ্যাঁ। মানে যে গানটা কথা বলতে চাইছে একদম। সঞ্চারিত পড়লে মনে হয় এবার গানটা যেটা বলতে চাইছে এইখানে আছে, সত্যি মুখরায় নেই। সত্যি তো যাই হোক, আচ্ছা একদমই তাই। তোমার সাথে একবার আমার দেখো অনেক কথা তোমাদের সাথে হতে পারে, এটা পুরো একটা 3 ঘন্টার এপিসোড হতে পারে, কিন্তু আমাদের একটু বিটস অ্যান্ড পিসেস নিয়ে চলতে হবে। তুমি একবার আমার সাথে কথা বলতে গিয়ে আমরা আলোচনা করেছিলাম, তুমি আমাকে বলেছিলে যে পারফর্মার্স শুড নট বি টিচার্স। এটা কি তুমি কি স্ট্রংলি ভাউচ করো? এটা আমার ব্যক্তিগত, এটা কিন্তু অন্যটা যদি না, না, অন্যভাবে না, না, দেন আমি সেটা তোমার কিন্তু আমি তোমার আমি কথাই আমার বলছি। নিজস্ব কথাটা বলতে হ্যাঁ, পারি বলো। যে যদি একজন নিজেকে পারফর্মার হিসেবে রাখে, আমি পারফর্ম করি, আমি বাড়িতে গান করি কি স্টেজে গান করি বা মানুষ রেকর্ডিং করি স্টুডিওতে, যেখানে আমি যদি পারফর্মার হই, আমার রেগুলার বেসিসে দু একজনকে ট্রেনিং দিলেই বা তুমি গ্রুমিং করলে বা একে সাহায্য করলে ভালো গাই বাজান, সে কথা বলছি না। মাস স্কেলে গান শেখানো উচিত না কি মনে অনেককে, করো? আমি মনে করি। তুমি আমি এটাতে দুরকম। একটা হচ্ছে যে আমার কাছে গান শেখানোটা, যেটা মাস স্কেলে না হলেও যদি গান শেখানোর কোনো রকম সুযোগ হয় বা শেখানো যায়, সেটাও কিন্তু একটা রেয়াজ আমার কাছে। তাই তবে ওটাকেই যদি মানে আমার লাইফ করতে যাই, তখন কি হয়, প্রথম কথা হচ্ছে এত রকমের গান শেখানোর মধ্যে দিয়ে যেতে হয়, গলার যে ওয়ারেন্টিয়ারটা তৈরি হয়, সেটা থেকে কিন্তু আমরা দেখতেও পাচ্ছি, আমি কারোর নাম বলবো না, যে অত্যধিক ক্লাস করে এ করে, তাদের কিন্তু গলাটা একটা সময়ের পরে গিয়ে আর সৈকত, আমি ও এটাই বলেছিল। দিতে চায় না। আমি ওটা কেন বলছি ওই কথা, হ্যাঁ আমি কিন্তু গান শেখানো, পারফর্মার গান শেখাবেন না, আমি সেটাকে কিন্তু বলে আমার কোনো রাইট কারণ নেই। শিখতে তো চায় অনেকে তো অনেকেই, শেখে, তাই সেই প্রচুর পারফর্মার গান শেখান। হুম আমি কিন্তু ইনস্ট্রুমেন্টালিস্টের কথা বলতে পারবো না, তুমি বলতে পারবে। হুম, আমি ভোকালিস্টের কথা বলছি। ইনস্ট্রুমেন্টাল ইজ কোনো প্রবলেম নেই।
আমি কি বলতে, আমার কি বলবো, আমি এটা ফিল করি সেটা হলো গিয়ে প্রথম কথা যে আমার একটা নির্দিষ্ট রেওয়াজের স্কেল আছে, গানের স্কেলটা যে এই জায়গাটা আমি একদম ওর সাথে একমত। এই একদমই যে তাই হওয়া শেখানো উচিত। ডিফারেন্ট স্কেলে বিভিন্ন শেখানো, লোক স্কেলে বিভিন্ন এবং স্কেলে গাইছে। বিভিন্ন স্কেলে তো রকমের। তারা গান শিখছে না। আরেকটা জিনিস আমার মনে হয়, আমার কাছে যে শ্রুতি কথাটাও বললো না, সঙ্গীত শ্রুতি, এটা আমি বিশ্বাস করি 22টা শ্রুতি, যে আমার যেটা শ্রুতি কান যেটা আমার নিচ্ছে, যা আমি যখন বিভিন্ন মানুষের গান শুনছি, কেউ ফ্ল্যাট, কেউ শার্প, অফ টিউন, কেউ তো পারফেক্ট পিচে, কেউ খুব কম মানুষ, সেটা তো ঈশ্বরের কৃপা না থাকলে হয় না, আমরা কেউই পারফেক্ট পিচে গাইতে পারি না। এই যে বিভিন্ন রকম শ্রুতি আমার কানে আসছে না, আমার নিজের শ্রুতিটা ব্লান্ট হয়ে যায়। ও আচ্ছা। এটা আমার মনে হয়, তাতে কি হয়, আমার নিজের পারফরমেন্স হ্যাম্পার্ড হয়। একে তো গলার উপর প্রেশার পড়ছে, বিভিন্ন মানুষের বিভিন্ন স্কেল, তার সে আমার কাছে আসছে, তার সেও সাম্মানিক দিয়েই আসছে, তার একটা ডিমান্ড আছে, সে শিখতেও আসছে, আমাকে তাকে সেটা যদি কমপ্লাই করতে হয়, আমার নিজের গলার একটা ক্ষতি হচ্ছে, প্রেশার পড়ছে। কেন বলছি এটা, কিন্তু আমি আমার চোখে দেখা এবং কানে শোনা বহু ভালো ভালো পারফর্মার শুধু টিউশন করে কিন্তু নষ্ট হয়ে গেছে প্রচুর। এটা এরকম উদাহরণ নিদর্শন প্রচুর আছে। তাই জন্য তুমি এটাকে এন্ডোর্স করো না, একেবারেই এন্ডোর্স করো না। আচ্ছা, না ভুট্টোর একটা গান আমার খুব মানে তুমি অনেকবারই আমাদের আড্ডায় গিয়েছো, যে উনি তো মানে শ্যামলবাবুর কথাই আবার ফিরে আসবো, সেটা হচ্ছে উনি তো অনেক সারা পৃথিবীর গান শুনে কম্পোজ করেছেন, নানান গান শুনেছেন। মেহেদী হাসান সাহেবের উনি অত্যন্ত ভক্ত ছিলেন, তুমি বলেছেন তাই না? তো সেই গান ভেঙে উনি একটা দুটো অনবদ্য কম্পোজিশন করেছেন, তার একটা জাস্ট ঝলক এখানে হোক না। সেই কথা। হ্যাঁ, আমি তার আগে অজয়দার কথাটা এলো বলে বলছি, অজয় দাসের একটা 2 লাইন আমি এটাকে শুনে আমার গানটা খুব প্রিয়। খুব সহজ সরল মানুষ ছিলেন, তো সহজ সরলভাবে গানও করতেন, কীভাবে গানটা গাইতেন তো আমরা জানি। তো ওর একটা গানের সামনে খোলা আছে বলে আমি একটুখানি 2 লাইন গিয়ে শুনি, তারপরে আসছি। অনেক বছর আগে গিয়েছিলাম, মানে তখন ওই লাইভ রেকর্ডিং হওয়াটা যে একটা আমাদের মানে শুরুটা যেহেতু এখানে এক্সপিরিয়েন্সটা ওরকমভাবে হয়েছে, এটা অদ্ভুত। এখন তো ভুল ভেঙে যাবে যেদিন, তুমি আমারই হবে, শুধু আমারই হবে গো সেদিন, মিছে অভিমান জমানো বুকে, মিছে অভিমান জমানো বুকে, শেষ হয়ে যাবে একদিন, ভুল ভেঙে যাবে যেদিন, তুমি আমারই হবে, শুধু আমারই হবে গো সেদিন, আমি তো আমাকে ভালোবাসি, তোমারই কাছে তাই আসি, আমি তো আমাকে ভালোবাসি, তোমারই কাছে তাই আসি, নিজেকে বুঝতে, নিজেকে জানতে। এটা কিন্তু ওনার নিজস্ব একটা স্টাইল, একটু ওই অন্তরাতে এসে। এবং এই গানটা তুমি যেটা বললে সেটা এন্ডোর্স করছে, যে অন্তরতে এসে কিন্তু গানটার আসল রূপটা বেরোচ্ছে। আমি তো আমাকে ভালোবাসি, তোমারই কাছে তাই আসি, নিজেকে বুঝতে, নিজেকে জানতে, নিজেকে বুঝতে, নিজেকে জানতে, তুমি তা বুঝলে না কোনোদিন, তবু আমারই হবে, জানি আমারই হবে একদিন, ভুল ভেঙে যাবে যেদিন, তুমি আমারই হবে, শুধু আমারই হবে গো সেদিন। ওই গানটা গাও যেটা বললাম, গজল থেকে, যেটা একটাই গজল থেকে, ওটা হচ্ছে আমার খুব ফেভারিট। তোমায় হো না শবে ইন্তজার গুজরে হ্যায়,
এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওই যখন বাংলাদেশ হলো, মানে পুরো পাকিস্তান থেকে, তখন 72 সালে বঙ্গবন্ধু ডেকে পাঠালেন অনেক শিল্পীদের। সেখানে যাওয়ার পরে ওখান থেকে একটা রেকর্ড নিয়ে এসেছিল, তাতে 3টে গান ছিল। এক পিঠে একটা বড় গান, ফুলো মে রঞ্জ ভরে বাদনো বাহার চলি, এটা ছিল। আর এই যেটা গাইলাম, তোমায় হো না, এখান থেকে যে গানটা যাচ্ছে, হ্যাঁ, আরেকটা গান ছিল, দেখ তো দিল কাহা সে উঠতা, देख तो दिल के जहाँ से उठता है ये ये धुआं सा कहाँ से उठता है। এটা থেকেও একটা গান হয়েছিল একদম, এটাও করু। আমি আগেরটা গাইছি, জানি না যেমন কর उसके लिए জি করি, তুই একটু নামিয়ে এফ এফ শার্প কর। तो এটা কাম গজল একটু বাজে গাইছিল গানটা কি? देख तो दिल के जहाँ से उठता है ये धुआं सा कहाँ से उठता है। জানি না যে আপন কাল সে কেন পর হয়ে যায়, যে বাতাস ফোটালো ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়, জানি না যে আপন। এটাতে একটা ছিল, এবং মানে অন্তরাটা একটুখানি গা, ছিল যে আমার পাশে তার কথা মনে আসে, চাই আমি ভুলতে জানি মন কি তাকে ভুলতে পারে। এটা অরিজিনালি শুটটা এরকম ছিল, ছিল যে আমার পাশে তার কথা মনে আসে, চাই আমি ভুলতে তাকে। ও অ্যাকচুয়ালি গানটার কথা অনুযায়ী এটাই হওয়া উচিত, চাই আমি ভুলতে তাকে, মন কি তাকে ভুলতে পারে। এবারে গানটা অরিজিনাল জিতে ছিল, কেন দাসে দিশে ঘর হয়ে যায়, যে বাতাস ফোটালো ফুল সে তো আবার ঝড় হয়ে যায়, জানি না যে আপন। এবার এটা কেন চেঞ্জটা করেছিল, জিতে আশা আন্টি গাইছিলেন, তখন তো লাইভ রেকর্ডিং সুবিধা ছিল, ওপরে ওই যে হ্যাঁ অনেকক্ষণ ধরে গাতে থাকছে না, হ্যাঁ এই যে গা বলছি মানে নিতে থাকছে, হ্যাঁ নেই তো দাদা থোড়া সা ऐसा कर लूं, জাস্ট ছুঁয়ে চলে আসে, ছুঁয়ে চলে হ্যাঁ চলিয়ে না। এগুলো কত সুন্দর ব্যাপারগুলো কেন ছিল না। উনি তো জানেন কে যে বলছে তার ক্যালিবারটা কত। হ্যাঁ এক্স্যাক্টলি। কারণ এটা এফ শার্প যদি হচ্ছে স্কেলটা, এফ শার্পে যখন যদি নি শুদ্ধ নি হয় এফ হয়ে এফ হচ্ছে, F হচ্ছে। ওইখানটাকে টাচ করে আসা, অনেকক্ষণ থাকা না, অনেকক্ষণ থাকার আচ্ছা এই সুধীন বাবুর কাছে শেখার পর্বটা এসো, কেননা আচ্ছা তোমরা কি এটা মনে করো, জাস্ট এটা একটা অন্যদিকে যাই, এই ভুট্টো তুমি কি এটা মনে করো যে যখন আমরা শুনি যে শ্রোতা, আমি শ্রোতার জায়গা থেকে বলছি, আমরা তো সবাই শ্রোতা তো আগে, তারপরে তো গান বাজনা। আমি শ্রোতা, হ্যাঁ মানে দেখো স্টেজে মানে আমি গাইছো, যখন কারোর গান শুনি তখনও শ্রোতা, যখন গাই তখনও শুনি, সেটাও শ্রোতা। যাই হোক সেটা একটুখানি অ্যানালিটিক, মানে আমার বাবা অনেক সিরিয়াস এতে বললো, কিন্তু আমরা বেসিক্যালি যখন গান শুনতে শুনতে বড় হয়েছি, আমার ব্যক্তিগত মনে হয়
যে আমি যখন শোনা শুরু করেছি তখন কিছু লোক আমার কাছে ব্যক্তিগতভাবে ভগবান মনে করেছে, আর কিছু লোক খুব স্লোলি বন্ধু হয়েছে। এটা আমার ক্ষেত্রে, আমি তোমার সাথে বা তোমাদের সাথে এটাই করব, যে আমি যখন প্রথম সলিলবাবুকে শুনি বা নচিকেতা ঘোষ মহাশয়কে শুনি, বাংলা গানের ক্ষেত্রে বলছি, তখন ওনাদের আমার পার্সোনালি খুব ভগবান ভগবান মনে হচ্ছে, মানে কী করছেন কী করছেন, কিন্তু কেন জানি না সুধীন দাস মিত্র মহাশয়কে আমার মনে হচ্ছে খুব বন্ধু। আমার পার্সোনালিটি আমার মনে হচ্ছে যে আই নো দিস, আমি এনাকে বোধহয় জানি, মানে উনি যেটা বলতে চাইছেন মানে এটা হয় এরকম। আমি যখন আমাদের বাড়িতে খুব রবিতীর্থের রিহার্সাল হতো, আমার দাদা যেহেতু শিখতো, নিচে সুইচটা দিয়ে আসতেন রিহার্সাল করতেন। মানে তুমি যেটা বললে আমি শুধু একটু মানে সেটা হচ্ছে শচীন দেববর্মন ভগবানের আর ডি বর্মন বন্ধু। সেম থিং হ্যাপেন্ড টু সেম থিং আমার মনে হচ্ছে দেবব্রত বিশ্বাস মহাশয় আমার বন্ধু, সাগর সেন মহাশয় আমার বন্ধু, সুচিত্রা দি আমার বন্ধু, সুবিনয় রায় আমার গুরু, কণিকা বন্দ্যোপাধ্যায় আমার গুরু। তোমাদের কখনো এই ফিলিংটা আসে না? হ্যাঁ, এটা কিন্তু হয়। রাহুল দেববর্মনের সঙ্গে আমি খুব অ্যাসোসিয়েট করতে পারি, যেরকম যেটা মানে আমার ব্যক্তিগতভাবে মানে ভালো লাগার জায়গা বা ভালোবাসার সুরের ভক্ত, তো এরকম তো অনেক মানুষ আছেন, কিন্তু মনে ঠিক এই কথাটাই শচীন দেববর্মন যেরকম মনে হয়, হ্যাঁ ওনাকে পুজো। কিন্তু আমার ক্ষেত্রে মদন মোহনজির ক্ষেত্রে এটাও হয়েছে, কারণ আমি না খুব লোনলিনেসে, 2-3 জনের গান একটা সময় হয় না, আমাদের কলেজ ছাড়া একটা সময় খুব লোনলিনেস, কিছু কিছু কম্পোজার চেপে বসে না। আমি ওই সময় বিটলস খুব শুনেছি, মদন মোহনজি ওই সময়টায় আমার মনে হয়েছে যে খুব আঁকড়ে ধরা একটা লোক হওয়া শুরু করলো। আর ডি বর্মন সাহেব ছিলেন, কিন্তু মনে হলো এই লোকটা কিরকম ধরে ফেলছে, শান্তি পাই, এটা গান গাইলে খুব শান্তি। সবারই গান ভালো, কিন্তু মনে হচ্ছে কেউ এগিয়ে আসে না। যেমন ওই যে অর্গানটা যে পড়লো না, ফাঁকা মাঠে নিয়ে চলে গেল, মনে হলো কোথায়। হ্যাঁ, তোমার মনে হয়? একটা শুনি না ওনার গান, তোমার ভীষণ আমার মদন মোহনজির একটু গান না, সুন্দর আমি বলবো গানটা, তুমি যেটা ভালোবাসো। বুঝতে পেরেছি, ওটা বেশ ভীষণ জ্বালাই। এখনো বাকি কিছু তারা জেগে আছে, তারি পানে এসো যে থাকি। রাত এখনো বাকি, কথার পাহাড় ভেঙে ভেঙে ক্লান্ত হয়ে গেছি থেমে, এসো মন দিয়ে মন ছুঁয়ে রাখি। রাত এখনো কি কম্পোজিশন, কি কম্পোজিশন। স্পেশালি ও যখন এই গানটা গায়, আমি না ওইটা ভাবি যে এই গানের মধ্যে যেন আরেকটা গান আমি বলবো পরে গাইতে, একটু উনারি সুর। আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ফিউশন সিঙ্গিং এর জন্য সবার প্র্যাকটিস করা উচিত এই গানটা। আরেকটা গান ডেকে ডেকে চলে গেছে, ওটা আমি বলি খুব। ওটা কোন জায়গাটা, কোন জায়গাটা, ওই জায়গাটা দেখো, ওই জায়গাটা না যখন ফিরে আসি অন্তরের পর। হ্যাঁ চল গানটা গাইবো, ডিপ গানে রাখলে ওটা বিউটিফুল। জায়গাটা যখন ফেরে বুলেটের মতো আসে, এবং ওই যে কাজটা, ওটা ম্যাক্সিমাম লোক অ্যাভয়েড করে চলে যায়। যদি গান গলাটা যদি চলে তাহলে তো ইসেনে অবশ্যই অবশ্যই। সে মানে না, সে জানে না, সে মানে না। ওহো, সুপার সুপার। এই যে গানটা গাওয়ার জন্য, এই ধরনের গান গাওয়ার জন্য কি একটা সিঙ্গারের কি প্রিপারেশন হওয়া উচিত আমাদের শ্রোতা বন্ধুদের যদি তুমি একটু বলো? বিকজ আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কম্পোজিশনস মেন্ট ফর ভেরি গুড ফিউশন সিঙ্গিং। যারা বলে না ফিউশন সিঙ্গিং, মানে এর মধ্যে ইন্ডিয়ান এলিমেন্ট এত আছে, রাগদারির, আবার একটা ওয়েস্টার্ন ফিল আছে। হ্যাঁ, তো ওয়েস্ট মানে পাশ্চাত্য এবং প্রাচ্য দুটো একসঙ্গে যেভাবে ব্লেন্ড করেছিলেন,
সলিল চৌধুরী, সুদিন দাশগুপ্ত, মানে এগুলো তো একটা মানে উদাহরণ। ওরা যে না না, কি সেটা তো ঠিক কিন্তু আছে, আমি বলছি তুমি তো গাইলে গানটা, মানে এই ধরনের গান গাইবার জন্য একটা সিঙ্গারের কি গ্রুমিং হওয়া দরকার? প্রথম কথা তো গানের গলার যে রেওয়াজটা তো মানে আমার মনে হয় যে সব থেকে আগে ইম্পর্টেন্ট স্ট্যান্ডিং নোট প্র্যাকটিস করা, স্ট্যান্ডিং নোট প্র্যাকটিস করা, এবং বেস মানে মন্দ্র সপ্তক যেটা, সেই যতটা সম্ভব গলা যায়, মানে স্টপ ওয়াচ দেখে দেখে কতক্ষণ একটা নোটে থাকতে হ্যাঁ, আমরা পারছি। সবসময় ওপরের নোট নিয়ে বেশি ভাবি, না না, কিন্তু লোয়ার নোটস লোয়ার নোটসই তো এটা করা- উপরের নোট তো অটোমেটিক্যালি আসে। এইটা করা, আর যে পাল্টা সরগম যেগুলো আছে গুরুর কাছ থেকে শেখা, সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। একদম। মানে এটা ভয়েস ট্রেনিং বলছো না Voice ক্লাসিক্যাল ট্রেনিং দরকার? ভয়েস ট্রেনিং, ক্লাসিক্যাল ট্রেনিং বলতে মানে তুমি যদি বলো খেয়াল গায়ক, তার গায়কে কিন্তু একদম আলাদা। না ঠিক আছে, কিন্তু সুধীন বাবুর কাছে তুমি যখন শিখতে হ্যাঁ, উনি কি শেখাতেন? আমি এটাই বলছি, প্রথম কথা একটা খুব ইন্টারেস্টিং প্লিজ কথা। বলো। আমি তার আগে, আর আমি যেরকম না যে বললাম কথাবার্তা বলতে পারতাম না, খুব চুপচাপ, ও আমার জানে অনেক বছর ধরে, কথাই বলতে জানতাম না। ওনার কাছে গেছি ভয় ভয় কাঁপতে কাঁপতে, হারমোনিয়াম বাজাতে ভালো পারি, এখনও পারি না, তখন তো একদমই পারতাম না। আমাকে একজন বললো, তুমি সুদিন দাশগুপ্তর কাছে গান শিখতে যাচ্ছ, উনি তো হারমোনিয়াম বাজাতে না পারলে গানই শেখাবেন না। বললাম তাই? আমি একটা ওনার গান কোনো রকমে কাঁপতে কাঁপতে ওনার সামনে শোনালাম। উনি বললেন, তুমি তো ভালোই গাইলে, তুমি এত নার্ভাস হয়ে গাইলে কেন? তোমার বয়সী মেয়েরা তো নার্ভাস হওয়ার কথা না। তখন আমি ছোটো, ক্লাস 12 পাস করেছি, এরকম ব্যাপারটা। তা যাই হোক, তখন আমি বললাম যে আমি তো হারমোনিয়ামটা বাজাতে পারি না। তখন তাতে কী হয়েছে? এবার উনি আমাকে বলেন, তুমি কি আমার কাছে শিখবে বা মনে করেছো এসছো? হ্যাঁ। তুমি কি কোথায় কী গান শিখেছো, কোথায় শিখতে আগে কোনো? বললাম হ্যাঁ। কী শিখতে? বললাম গীতবিতানে আমি ক্লাসিক্যাল পুরো উচ্চাঙ্গ সঙ্গীত শিখতাম। তাই? আচ্ছা, কী কী শিখেছো? বললাম ধ্রুপদ, ধামার, ধ্রুপদের 2 গুণ 3 গুণ 14 গুণ। হ্যাঁ। খেয়াল? হ্যাঁ। কি খেয়াল একটুখানি গাও তো। বললাম তো কোনো একটা গান আমি রাগ একটুখানি গেয়েছিলাম, পুরিয়া বা কিছু শুনিয়েছিলাম। আচ্ছা। চুপ করে, ভীষণ গম্ভীর রাশপারি মানুষ। আমাকে বললেন, তা তুমি আমার কাছে শিখবে কেন? আমি তো তোমার খেয়াল শেখাবো না। মানে আমি সব রকম গান গাইতে ভালোবাসি। আমার খালি একটা গানই কথা, চুপ করে বলেন, তোমার গলাটা, ভয়েসটা তো শুনলাম, অত কথাও না, আমি একটু বেশি বলছি হয়তো, তোমাকে একটা কথা আমাকে বলতে হবে। হ্যাঁ, তোমাকে কমিট করতে হবে। কি? তুমি পিওর খেয়াল রেওয়াজ করবে না। করবে? করবে না। আচ্ছা, পিওর খেয়াল রেয়াজ করবে না। তুমি ঠুমরি গাও, দাদরা গাও, একটা হার্শনেস চলে আসে। খেয়াল গায়ক, এটা বড় একটা গায়ক জিনিস। কিন্তু একটা তুমি যদি ব্যাপার। আমার কাছে শিখতে চাও, সব রকম গান গাইতে চাও, তুমি পিওর খেয়ালটা রেওয়াজ করবে না। আমাকে বারণ করলেন। তাই আমি একটু ডিপ্রেসড হলাম, কারণ তার আগে কিছুদিন আগে আমি শ্রদ্ধেয় এটি কানন সাহেবের কাছে আমার ইচ্ছে ছিল। পৃথিবীতে তো ওই কোর্স শেষ হয়ে গেছে, এবার কোথায় শিখবো? মানে শেখাটা তো এগোতে হবে। উনি আমার গান শুনলেন, বেটি তোমার গান শুনে আমার ঘুম পেয়ে যাচ্ছে, এইভাবে খেয়াল গাইলে হবে না। তুমি আমার কাছে যদি শেখো, তাহলে তোমাকে 1 মাসের মধ্যে পুরো তোমার গলাটা একদম বাঘের বাচ্চার মতো করে দেবে। কে বললেন? এটি কানন সাহেব আচ্ছা। বললেন। আমি হাঁ করে শুনছিলাম, বাঘের বাচ্চার মতো করে গান, মানে গলা মানে কীরকম গলা হতে পারে আমি ভাবার চেষ্টা করছি। তখন উনি বললেন যে তুমি শেখো আমার কাছে, তোমার সুরিলা, তুমি সুরিলি হো, মানে কিশোরী আমনকারজি ভেবেছেন হয়তো। তুমি সুরিলি হো, এটি কানন সাহেব আমাকে বললেন। কিন্তু তোমাকে গলা একদম বাঘের বাচ্চার মতো করে খেয়াল গাইলে, এরকম করে গাইলে হবে না। আমি তো একটু ভয় পেয়ে গেলাম, কী করবো, বুঝতেই পারছি না কোন দিকে এগোবো। তারপর সুদিন দাশগুপ্তর কথা বলে তারা ওনাকে একটু অ্যাপ্রোচ করবো, শিখতে চেষ্টা করব। উনি আমাকে বলেন, তুমি যদি সব রকম গান গাইতে চাও, পিওর খেয়াল রেওয়াজ করবে। কি মুশকিল! হ্যাঁ, না, একদিকে বলছে বাঘের বাচ্চা বানাবে, আরেকদিকে বলছে যে গান ছেড়ে দাও, এবারে মানে ক্লাসিক্যাল ছেড়ে দাও। এবার তারপরে তোমার ডিসিশন। তখন আমি বললাম, না তাহলে ঠিক আছে, আমি অন্যান্য লাইট ক্লাসিক্যাল বা তুমি অন্যান্য গীত, ভজন, গজল যেগুলো আমি গাইতে ভালোবাসি, আমি সব রকমগুলো গাইতে ভালোবাসি। হ্যাঁ, তাও নিশ্চয়ই গাইবে, তোমাকে আমি সরগম দেবো, পাল্টা দেবো, তান, ওগুলো গাইবে। কীভাবে গলা, ভয়েস ট্রেনিংটা, ওই যে ভয়েস ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট। এটা তুমিও মনে করো না, ভয়েস ট্রেনিং? এটা মানে আমি তো গানের জগতে আসার পরে তারপরে গান শেখার দিকে গেলাম। প্রথমে আমি যাদের কাছে গেছি প্রত্যেকেই কিন্তু বাঙালি। আমি প্রথম গেছি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কাছে। উনি কিন্তু আমাকে কখনোই কোনো কিছু, উনিও যেটা বললেন, মানে শ্রীরাধা যেটা বললো যে
ঠুমরি, গজল এই ধরনের গানই বেশি মানে দিতেন। হয়তো তখন বয়সও হয়ে গেছিল, দু একটা যে বন্দিশ দেয়নি তা নয়। তারপর উমাদের কাছে যখন গেলাম, উনিও কিন্তু কখনোই আমাকে মানে যেটা বলছেন বাঘের বাচ্চার মতো, মহিলা বলে কিনা জানি না, হয়তো কিংবা তাই, খুব হ্যাঁ। অল্প সময়ের জন্য সন্ধ্যা পিসির কাছেও আমি গেছি। সন্ধ্যা পিসির কাউকে গান শিখিয়েছে বলে কিন্তু আমাকে 2-3টে রাগ দিয়েছিলেন আর কি। কিন্তু বেসিক্যালি হচ্ছে পাল্টা রেয়াজ, বলছে এইটাই করা। আর সন্ধ্যা পিসির কাছে শোনা একই কথা, যে দেখ আমরা তো অনেক রেয়াজ করি বা করে এসছি, ওটাই আমাদের জীবন। কিন্তু যদি আধুনিক গান গাইতে হয় বা যেদিন রেকর্ডিং থাকে, বা আমি আধুনিক গান গাইবো বলে যদি, উনি তো অনেক সময় নিয়ে ভাবতেন, মানে একটা অনুষ্ঠান হবে তার 1 মাস আগে থেকে রিহার্সাল চলত। তো বলে তখন আমি কিন্তু এই রেয়াজটাকে কমিয়ে দিয়ে আমি শুধু আধুনিক গান করি, নয়তো ওই যে কঠোরতা, মানে গানের মধ্যে, ভয়েসের মধ্যে যে একটা হার্ডনেস পেলবতাটা চলে যায়, যেটা আধুনিক গানে বা এই প্রয়োজন অন্য ধরনের গানে, প্রাইম রিকোয়ারমেন্ট। হ্যাঁ ওটা প্রাইম রিকোয়ারমেন্ট, অ্যাবসলিউটলি তাই। মানে গলাটা ফ্লেক্সিবল হবে, মিষ্টত্ব হবে, লাবণ্য হবে গলা। হ্যাঁ যেটা আমি সেটার চাই। আর কিন্তু সবচেয়ে বড় সবথেকে যেটা আমার মনে হয় যে তবলার ক্ষেত্রেও দেখেছি যে মোস্ট অফ দ্য ক্লাসিক্যাল তবলা প্লেয়ার্স, তবলার প্লেয়ার হ্যাঁ এতে বলি, আই ফাউন্ড দেম বিগ ফেলিওর when they play for মানে আমি আধুনিক এটা গান, আমার একদম বলার হয়তো মডার্ন। দৃষ্টতা, এটা আমি না, দেখেছি। দৃশ্য না, আমি নিজে আমি দেখেছি। সঙ্গে গান করেও দেখেছি, নাম বলবো না, পিওর হ্যাঁ। ক্লাসিক্যাল তবলা প্লেয়ার যিনি, হ্যাঁ। তিনি আধুনিকটা বাজাতেই পারলেন। বাজাতেই পারে না, না। পারে না। আবার ভাইসি ভার্সা, আবার যাদের দেখছি এখানে খুব হাত ঘুরছে ছোট জায়গার মধ্যে, তারা আবার তারা ওখানে আবার গিয়ে পারে না। ক্লাসিক্যালের বড় জায়গায় ময়দানে গিয়ে ওনারা আবার, যদি আমি বলি যে রূপকের চার আবর্তনে একটা ছোট্ট জিনিস বাজিয়ে এসো, শুনে মানে কোনো খেয়ে হ্যাঁ। জায়গায় পাচ্ছে না। মানে আবার রবীন্দ্রসঙ্গীত যখন দেখেছি বিপ্লবদা বাজাচ্ছেন, বিপ্লবদা মনে হচ্ছে আচ্ছা আচ্ছা লোকেশ, মানে একদম মানে ওনার সাবজেক্ট, মানে আমার মনে হয় প্রতিটাই সন্ধ্যাদি, সাবজেক্টিভ। আমি সন্ধ্যা পিসি পর সন্ধ্যা পিসি মানে উনি মাতৃসমা, আমি সন্ধ্যাদি বলতাম, ভীষণ ভালোবাসতেন উনি। আমাকে ফোন করে মানে ঘন্টা অন্তত হ্যাঁ, যখনই কতক্ষণ ফোন করতো সময় চলে গেল টের পেলাম না। উনি আমাকে ছোট ছোট করে কোনোটা রাগ ভূপালি হোক বা হোক নীলাবল হোক একটু গেয়ে গাইতেন, আর আমার কাছে ভাজান শুনতে চাইতেন। সেদিন সকালে কি রাগ করেছে সেটা খানিকক্ষণ শোনালো, ওই যেটা ঘন্টা খানেক তো হ্যাঁ। ফোনে কথা, মানে গল্প ফোন তো করলে গল্প এক করছেন, ঘন্টা কি মিনিমাম। উনি তো রাগ যখন ডেমনস্ট্রেশন দিচ্ছেন, কখনো কখনো আর ইংলিশ আমি গানও তোমার গাইতো। এই চ্যানেলে তুমি এটা গেয়েছিলে, আমি শুনেছি, তুমি কি করে গাইলে বলো তো ওটা, হ্যাঁ আমাকে একটু শোনাও তো। এই আর তুমি শোনো, তুমি seriousness। যখন যাও অনুষ্ঠানে যাও তো খাবার ক্যারি করো, কি খাবার ক্যারি করো, সমস্ত জানতে হবে। আমাকে একবার মনে নেই, এই যে সিরিয়াসনেস বলছো না, এই যে তোমাদের মধ্যে, যেটা আমি এই পরের প্রশ্নে আসবো, আমাকে একবার হঠাৎ, আমি তো আপ্পার সাথে প্রচুর প্রায় 30-35 বছর বাজিয়েছি, গিরিজা দিবিজির সাথে আমি, ও জানে সারা পৃথিবী ঘুরে বাজিয়েছি। আমাকে একদম মানে পুত্রবৎ উনি স্নেহ করেছেন, এখনও করছেন নিশ্চয়ই। একদিন গেছি তো বলে, বেটা রেয়াজ করেছি, রেয়াজের পরে আমি বাড়ি চলে গেছি, বলে बैठ जाओ दोपहर को खाना खा के जा, एक काम है कोई आएगी मुझसे मिलने। কে আসবে, আমাকে আমার থাকার দরকার কি, বড়দের ব্যাপার, ওনার তুমি থাকো, তুই থাক, তো দরকার আছে। আমি কে, বলে খুব নামি, তুই খুব ভক্ত, আমাকে বলছে। আমি সন্ধ্যা বেশি, না, আরতি মুখোপাধ্যায়। আচ্ছা আর আমি বললাম, উনি বলে আরতি মুঝসে শিখনে কে লিয়ে আয়েগি। আচ্ছা। মানে এটা বলছি আমি, মানে যখন আরতি মুখোপাধ্যায়ের সব গান গাওয়া হয়ে গেছে, মানে নাম হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, তারপরে উনি গিরিজা দেবীর কাছে শিখতে আসছেন। শেখার কোনো শেষ আমি নেই। এবং উনি এসে প্রথমে আমি বসে দূর থেকে শুনছিলাম না, আরে তুম কিউ মেরে পাস আয়ো, বলে আপা কুছ সিখা নেই, আমি কিছু জানি না, এই সেকশনসগুলো আমি সেটাই তো কিচ্ছু আসলে। জানি না। লাইট ক্লাসিক্যাল, বেনারসের ঠুমরি, দাদরা, কাকাজরি, ঝুলা, চৈতি, মাঠা পর মাঠা, গোল নাকশ, এই যে পুরো একটা ভান্ডার আমার কাছে, এরকম একটা মানে না জানা থেকে যাবে। আমি মানে বসে না, সেদিন আমি যখন রাস্তায় বেরিয়েছি না টালিগঞ্জের মেট্রোর সামনে, আমি ভাবছি আমরা কি তা শিখলাম, আর কি করলাম, যার সব করা হয়ে গেছে তারও এখনো না, না, জানবার সত্যি তার কথা। শেষ নেই। কারণ লতা মঙ্গেশকর শেষ, মানে যতদিন সুস্থ ছিলেন শেষ দিন পর্যন্ত গান শেখার জন্যই বসতেন, হ্যাঁ, এবং তার মাস্টারমশাই ছিল হৃদয়নাথ মঙ্গেশকর। একদমই তাই। এবং কতটা সিরিয়াসনেস ওনার ছিল, লতা মঙ্গেশকর জি। আমাকে অভিজিৎ দাশগুপ্ত স্টেশন ডিরেক্টর ছিলেন, অভিজিৎ দা তো খুব এই লাইভ রেকর্ডিংটা উনি শুরু করেছিলেন, মানে লাইভ হবে, মানে
টেলিভিশনের প্রোগ্রাম হ্যাঁ, লাইভ হ্যাঁ। রেকর্ডিং। তো একটা প্রোগ্রাম এরকম রেকর্ডিং হবে খুব বোধহয় আমার মনে হয় যে দিল্লির কোনো ইম্পর্ট্যান্ট একটা জায়গায় ওপেন রেকর্ডিং হবে। লতাজি গাইছেন, লতাজির ওটা বোধহয় প্রথম ওরকমভাবে গাইছেন পাবলিকলি, ওটা রেকর্ডেড হবে, পরে ওটা টেলিকাস্ট হবে। রেকর্ডিং হয়ে গেছে, অভিজিৎ বলছে আমি বাড়ি চলে গেছি, শুয়ে আছি, হঠাৎ দেখি ফোনে গিয়ে লতা মঙ্গেশকরজির ম্যানেজার আচ্ছা। বলছে লতা মঙ্গেশকরজি ম্যানেজার আমাকে, আমি তো ক্যামেরায় ছিলাম, আমার সাথে আমার তো কোনো ওই নেই, ফোন নাম্বার জোগাড় করে আর কি। বলছে ফোন আপ অভিজিৎ দাশগুপ্তা জি হ্যাঁ? বলছে হ্যাঁ। বলে আচ্ছা দেখিয়ে, আমি এরকম এত তো গান গেয়েছি, ওই একটা গান আমার ভালো হয়নি, ওটা কেটে বাদ দিয়ে দেবে। মানে অভিজিৎদা বলছেন ফোনটা ছেড়ে দিন না, আমি ভাবছি কিচ্ছু এসে যায় না, মানে আমি গানটা শুনে দেখেছি দু একটা জায়গায় একটু স্লিপ করেছেন, সেটা হতেই পারে। উনি এতটা কনসার্নড অ্যাবাউট ওনার প্রেজেন্টেশন, উনি ফোন করে ম্যানেজারকে দিয়ে বলছেন যে ওই গানটা কেটে বাদ দিয়ে দাও, ওটা থাকবে না, আমি জানি না ওটা থাকবে। আচ্ছা তুমি এবার আমরা বর্তমানে চলে আসি, এদের কথা বলতে গেলে তো ভগবানদের নিয়ে আলোচনা করতে গেলে আজকে পুরো এপিসোড চলে যাবে। ভুট্টোকে বলছি, তোমাকে বলছি, এই যে এখনকার গান বাজনা, তখনকার গান বাজনা ঠিক আছে, এখনকার যে গান বাজনা তুমি যে শুনছো বা দেখছো, মানে সেটা ফিল্ম মিউজিক হোক বা মডার্ন মিউজিক হোক, তাতে মানে কোন জিনিসটা তোমার ভালো লাগছে আর কোন জিনিসটা তোমার একদম ভালো লাগছে? এটা খুব কন্ট্রোভার্সিয়াল তুমি প্রশ্ন করলে, এটা উত্তর দেওয়াটা খুব ডিফিকাল্ট। না তাই জন্যই তো ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ, আসলে যাদের গান, যে তুমি আবার হয়তো বলবে আমি হয়তো পেছনে পড়ে আছি, ব্যাক ডেটেড হয়ে গেছি, এরকম মানুষ ভাবতেও পারে আমাকে। আমরা তো অনেকটা সময় পেরিয়ে এসেছি গানের জগতে। না তাই জন্যই তো প্রশ্নটা করা। সৈকতও তাই, আমিও তাই। আসলে যে গানগুলো ছোট থেকে শুনে বড় হয়েছি বা এখনও প্রতিনিয়ত যে হন্ট করে যে গান, সেই যে মানে কোথাও কেউ পাগল হয়ে যায় গান শুনলে, সেই জিনিসটা পাই না। সেটা কেন পাও না? সেটা তো হচ্ছে তোমার কি মনে হচ্ছে যে হোয়াট ইজ ল্যাকিং ইন বেঙ্গলি, মানে বাংলা ফিল্ম সং, মানে সিনেমার গান এবং এখনকার যে গান বাজনার যেটা তুমি শুনছো, সেটাতে তুমি কি মিস করছো বা কোনটা তোমার ভালোও লাগছে? হয়তো সেই গানগুলো হয়তো ছবির উপযোগী, হয়তো নিশ্চয়ই, তাই জন্যই তো হিট তো করছে, কিছু গান তো হিট করছে। হ্যাঁ, কিন্তু বড় ক্ষণস্থায়ী, এটাই মনে হয় আমার। তার কারণটা কি? সেটা ওই যে আসলে যাদের নিয়ে আলোচনা হচ্ছিল, তাদের যে গানের সঙ্গীতের যে ব্যাপ্তিটা, তাদের শিক্ষার যে ব্যাপ্তিটা, ওভারঅল শিক্ষার ব্যাপ্তিটা, শিক্ষার অভাব, সেটা একটা, সেটা আমার বলা কিন্তু ধৃষ্টতা। ডাইমেনশনটা পাই না, মানে মনের মধ্যে গানগুলো ঢোকে না কেন, আমি কেনটা কথা, সুর, তার যে বৈচিত্র্য বা কথার গভীরতা, সুরের যে গভীরতা। একটা গান তো আমি একটু 2 লাইন গাইছি, তুমি এখানে একটুখানি দেখো। দুনিয়া করে সওয়াল তো হাম क्या जवाब दे, तुमको न हो ख्याल तो हम क्या जवाब दे, दुनिया करे सवाल, दुनिया करे सवाल तो हम क्या जवाब दे। তা তোমার কি মনে হচ্ছে যে এই যে গানটা শুনলে মনে হয় আমি কোথায় নিজের সঙ্গে অ্যাসোসিয়েট করতে পারছি? না আমি এটাই বলছি, এটা কেন হচ্ছে, মানে এখনকার কম্পোজাররা কি নট প্রপারলি ইকুইপড, এবং লিরিসিস্টরাও কি তারা সাহিত্য নিয়ে চর্চা করছে না, নাকি কি পরিষ্কার বলো না, মানে কি করলে বেটার হবে? গানগুলোর মধ্যে গভীরতা বা গানের ভাষার দৈন্য, বা তারপরে আমার মনে হয় কিরকম একটা তুই তুকারি গানের মধ্যে সবসময় চলছে, লিরিকের মধ্যে তুই তুকারি হওয়া। এটা হয়তো কি একটা দুটো গান সিচুয়েশন ওরিয়েন্টেড হতেই পারে, কিন্তু অনেক, তারপরে সুরের কোনো ডাইমেনশন তো পাচ্ছি না, কয়েকটা নোটের মধ্যে ঘোরাফেরা করছে। অ্যাবসলিউটলি। সেটা ভুট্টো কেন হচ্ছে বলো তো?
তুমি যদি ফিল্মের গান বলো হুম, তাহলে অনেকগুলো শর্ত। এক হচ্ছে একটা ফিল্মে গান যে সিচুয়েশন ডিমান্ড করছে কিনা, তুমি একটা গান ঢুকিয়ে দিলে গান করতে হবে বলে, সেটার একরকম ব্যাপার। আর ফিল্ম সিচুয়েশনটা ডিমান্ড করছে যে হ্যাঁ এখানে একটা গান আসা উচিত, এই জিনিসটা আমার মনে হয় প্রপারলি হচ্ছে না এখন হ্যাঁ, এখন না, বেশ কিছু বছর ধরে, মানে 15 বছর 20 হ্যাঁ, বছর। at least- 15-20 বছর তো At বটেই। least, হ্যাঁ। হুম হুম। এবং সেখানে আহ, একটা স্কুলিং যেটা হওয়া উচিত বলে মনে হয়েছে, যেটা আহ, আহ, হলে ভালো হতো, সেটা হচ্ছে যে একজন গান সৃষ্টি যিনি করছেন বা গীতিকার সুরকার, তাদেরও কিন্তু একটা ফিল্মের যদি হয় শুরু থেকে শেষ পর্যন্ত থাকার কথা। হুম। স্ক্রিপ্ট রিডিং থেকে কিন্তু আগে সেটা একজন থাকতো। আগে সেটা আগে থাকতো। থাকতো তো। এবং তারা যখন স্ক্রিপ্ট তৈরি হতো তখন তারা বলতে যে এই সিচুয়েশনটা কিন্তু একটা গান হলে ভালো হয়, এইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে উম, আমার যতই মনে হোক যে বেশ কিছু গান অবশ্যই আছে, কিন্তু যদি 100 আমি ধরি যে 100টা গান পপুলার যে ভালো লাগে, বা আমি কথার কথা বলছি, তার মধ্যে হয়তো দেখা যাবে দুটো গান যেটার মধ্যে কোনো অভিনয় নেই, নেই বলতে লিপসিং নেই। 98টা গান কিন্তু যারই মুখে হোক, কোনো ক্যারেক্টারের মুখে সেই গানটা, তার মানে কি সেই ক্যারেক্টারটাকে সে এই গানটা দিয়ে, মানে ক্যারেক্টারটা পরিপূরক হচ্ছে ওই গানটা, বা কোনো একটা সময়ের পরিপূরক হচ্ছে, কোনো একটা ঘটনার পরিপূরক হচ্ছে। শুধুমাত্র যে একজন গায়ক সে মানে সে সিঙ্গার দেখাচ্ছে তাই জন্যই গান হবে তা তো নয়, বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে। এই জিনিসটা যেহেতু নেই, সেই কারণে আজকে ডিরেক্টররাও ঠিক ঠিক করতে পারে না। আমার যেটা মনে হয়, অনেকেই খুব ভালো ডিরেক্টর নিশ্চয়ই আমাদের বন্ধু বান্ধবরা রয়েছে, কিন্তু যে একটা গান কোথায় পুট করতে হবে এবং সেখানে কি গান হবে, সেখানে এই যে কি গান হবে সেটা খুব important। এটার পেছনে পরিচালকের একটা বিশাল এবং ভূমিকা ভাবনা ছিল। চিন্তাটা না বিরাট কিন্তু একটু important। আগে আমার একজন ডিরেক্টর ভাই এসেছিল, ভাই মিউজিক ডিরেক্টর কম্পোজার এসেছিল হুম এই শ্যুটের আগেই। আমি নাম এক্ষুনি বলছি না, কিন্তু যারা দেখবে তারা দেখবে। আমি জিজ্ঞেস করেছিলাম যে তোরা যে, এবং সে কিন্তু প্রথিতযশা ইনফ্যাক্ট, আমি বললাম তোরা যে গান ফিল্মের জন্য করছিস, হু অ্যাপ্রুভস দিস সং? হুম তোমাদের গানটা বলছে প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর। আমি তখন বললাম যে সে পার্সেন্টেজটা কী, মানে কী হয়? প্রডিউসাররা কি এই যে গান তুই দিচ্ছিস, প্রডিউসার কি বুঝতে পারছে? প্রডিউসার কি আপগ্রেডেড মিউজিক্যালি, যে তারা বুঝতে পারছে কোন সেইটাই তো গানটা প্রশ্ন। ভালো কোনটা? সেটাই প্রশ্ন নয়? সেটাই প্রশ্ন। এবং সে ডিরেক্টরও, হাতে গোনা কয়েকজন ডিরেক্টর আমরা যাদের দেখছি, তারা গান বাজনা একটু বোঝে টোঝে, তাদের ব্যাকগ্রাউন্ড আছে। ম্যাক্সিমাম ডিরেক্টর সিনেমায় দারুণ হতে পারে। সব ডিরেক্টররাই কি সত্যজিৎ বাবু ছিলেন না ওই ছিলেন, মানে না না, সেখানেও একটা কথা আসে। তপন সিনহা ছিলেন না ওই তপন ছিলেন? সিনহা হোক, সত্যজিৎ রায় বা হোক, যার তরুণ কথাই মজুমদার, বলো, বা অসাধারণ। তরুণ মজুমদারই বলো, আমার একবার তনুদার সঙ্গে একটা কথা নিয়ে উনি আমার ওপর একটু রুষ্ট হয়েছিলেন। একটা ফিল্মে, খুব সুন্দর আলো, 10টা গান ছিল, তার মধ্যে একটা হচ্ছে নতুন গান, 9টা ছিল রবীন্দ্রসঙ্গীত। আমি তনুদাকে এটা বলেছিলাম যে আপনি যদি, আপনার মতো পরিচালক যদি নতুন গান তৈরির জন্য সাহস না দেখান, তাহলে বাকিরা কি করবে? উনি উত্তরে কি বলেছিলেন? উনি কিছু বলেননি, পরে বলেছিলেন আমার অনেক কিছু বলার ছিল, আমি বলবো না, হয়ে গেল। আবার একটা বিশাল ডিরেক্টর, মানে কিন্তু বম্বে, এটাই দেখেছি যে পরিচালকরা হয়তো মিউজিক্যালি খুব রিচ নয়, কিন্তু তাদের কোনটা ভিশনটা চান, আমি এইটা চাই, হুম হুম। এই জায়গাটা তো আমি যখন ফিল্মে মিউজিক করতে গেছি এই জায়গাটাতেও গন্ডগোল হয়ে গেছে। একজন বিদেশ থেকে একটি ক্যারেক্টার, সে সারা মানে জীবনে বেশিরভাগটা সময় বিদেশে কাটিয়েছে, সে ভারতবর্ষে ফেরত এসছে বা দেশে ফেরত এসছে, বলছে বাঘেশ্রী রাগ। আমি, সেই বাঘেশ্রী রাগ জানে কিছু? কেন বাঘেশ্রী রাগ হবে? এই যে ভাবনাটা, ডিরেক্টরও বলছে বাগেশ্রী রাগ, হ্যাঁ, এটা তার কাছে ওটা মুখস্থ। তা যাই হোক, আমি কারোর নাম বলবো না, কিছুতেই বলবো না, এটা একটা- মানে কিন্তু এরকমও দেখেছি আমি। মুশকিল হয়ে লাস্ট গেছে দেখেছি খুব সম্ভবত দীনেন গুপ্তকে, এই যে ছবি কিন্তু গানটা আমরা বসে duet গাইলাম। থাকতো
যে গানটা কি হবে, এবং বুঝতেন তারা। তরুণ তরুণ মজুমদারও যেটা করেছেন অতটা দেখিনি, কিন্তু দীনেন গুপ্তকে খুব কাছ থেকে দেখেছি বলে আমি এইটুকু মিউজিক চাইছি, তাতে আমি কি দেখাবো। একদমই তাই। এইটাও কিন্তু এটা ফিল্মের একটা ছবির বড় গান তো অঙ্গ, ওটা হয়, যে এটাই কারণে হওয়া উচিত। কে কিরম ভাবে রিয়াক্ট করবে আমি জানি না। মিউজিক এমন একটা জিনিস যেটা দিয়ে কিন্তু সব থেকে বেশি প্রমোশনটা হয় একটা ফিল্মের। কত ছবি, যত তুমি কত ছবি ছবিতেই রিলস বলো, দেখাও, এরকম অনেক ছবি আছে শুধু গান হিট, ছবি হয়তো হিট করেনি। এবং হ্যাঁ, আজকেও হ্যাঁ। যখন একটা কোথাও দেখছি, কানে শুনছি একটা গান, আমরা কিন্তু রিলেট করছি ওই ফিল্মটার সঙ্গে, ওই সিচুয়েশনটার সঙ্গে। অ্যাবসলিউটলি, এই অ্যাবসলিউটলি। জায়গাটা থেকে আমরা কিন্তু বেশ অনেক কিছু দূরে। বছর সরে অনেক গেছি, সরে গেছি, অনেক সরে গেছি। এবং আমি আগে নিজে কিছু ফিল্ম নায়ক নায়িকা, তাদের হয়তো, সরি তোকে ইন্টারাপ্ট করছি, না, এটা না, না। মাথায় এলো বলে, শুধু গানটা এমনভাবে গাওয়া হয়েছে বা তৈরি করা হয়েছে, তাদের অভিনয় কিছু করতে বিশেষ হচ্ছে না। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। তাই তারা তো খালি হতো। তাদের কারিশমা, তাদের চেহারা, মানুষ সে হিট, একজন হিরো বা হিরোইন, তিনি তার সামনে আছেন আর লিপ দিচ্ছেন, খালি গানটাই সব কথা বলে না তো দিচ্ছে। একদম। উত্তম কুমারের মতো একজন ব্যস্ততম এবং সফলতম এবং আমার দেখা কেন সারা ভারতবর্ষের সেরা অভিনেতার মধ্যে মতো একজন মানুষ সে সময় বার করে কেন রেকর্ডিং দেখতে আসে? হ্যাঁ, তুমি এই এখন সেটা প্রসঙ্গে একদমই হয় না। কেউ জানেই না। কোথায় কি হচ্ছে কেউ জানে না, কারণ আচ্ছা, লিপসিং করতে হয় না তো, একটা জানার ছবিতে দরকারটা কি? কে গাইবে, হ্যাঁ, সেটাও তো একটা। শোনো, আমি কে তো বলছি গাইবে, লিপসিং নেই কার, তো। আমাকে জানতে হবে কার লিপে আমি গাইবো, একটু জানা দরকার আছে। আমাদের তো অনেক সময়, আমি তো আমি একদম রিসেন্ট পাস্টের কথা বলছি না, আমি একটানা যতদিন প্লেব্যাক করেছি, এখন রিসেন্টের কথা বলছি না, কারণ আমি সত্যি কিছুটা প্লেব্যাকের থেকে সরেও গেছি, কারণ আমাকে এগুলো টানে না গানগুলো, সত্যি আমাকে ফ্র্যাঙ্কলি বললাম, গান টানে না। সেগুলো আমি জানতে চাইতাম কে হিরোইন, আমার বলতে চাইতো না ওরা। তুই আমার সুরে একটা গান গেয়েছিলি খুব সুন্দর, কিন্তু ছবিটাই রিলিজ করলো না, খুব সুন্দর গান তোমাকেই ছিল। বলছি, আমার যে হিন্দি ছবিটা গান করলাম আস্থা, তুমি যে ছবির কথা বললে না, আরেকটা জিনিস কি জানো, মানে অভিনেতা, গায়ক, গায়িকা, সুরকার, গীতিকার, প্রত্যেকের ইনভলভমেন্টটা খুব ইম্পর্টেন্ট যেটা ভুট্টো একটা ছবি। তুমি একটু আমি ইভেন এটাও বললো না, বলছি, প্রথম দিন থেকে থাকা হ্যাঁ দরকার। সেটা তো যেমন আছে, আমি আমার নিজের অভিজ্ঞতা বলছি যে একটা ফিল্ম, আমি বেশ কয়েকটা ফিল্ম তো প্রয়োজনে করেছি, মানে সঙ্গে ছিলাম, আবার আমার স্ক্রিপ্ট লেখার মধ্যে কাটা ছেঁড়া, তাতে অনেকে আবার খুব রাগ টাগ করেছে, আমার যেটা মনে হয় সেটা করতে থাকি আর কি, ডিরেকশনের দিক থেকে এটা করো ওটা করো এটাতে। তো একটা গান ছিল, আহ, তো যিনি পরিচালক তিনি প্রযোজনার কাজটাই বেশি করেন, মানে কত এলো কত গেল কত খরচা ইত্যাদি। তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সেই কাজ করছে, তো করছে ঠিক আছে, তার মধ্যে এই সমস্ত হচ্ছে, যেই গানের পিকচারাইজেশনের কথা এলো, হঠাৎ দেখলাম সে হাফ প্যান্ট পরে ডিরেকশনটা দেয়, ফুল প্যান্ট পরে ফেলেছে। আমি কি হলো? সে না এই গানটা না আমি ঠিক ভাবিনি। আমি ভাবার কি আছে, পুরো গানটার পিকচারাইজেশন আমি করলাম, মানে যে কটা গান আছে ফিল্মটা এখনো রিলিজ করেনি, করবে, হলুদ বনি বলে আর ফিল্ম। তো এই হচ্ছে ব্যাপার, এবং আমার কাছে প্রত্যেকটা গানই আমার মনে হয়েছে যে না ওরকমভাবে নয়, আমি যেরকমভাবে লিপসিং, মানে একটা মানুষের যে অভিব্যক্তি সেটা তার গানের মাধ্যমে বেরিয়ে আসছে, এটাই আমার কাছে কিন্তু একটা ফিল্মের ভাষা। কখনোই আমি নড়ছি চড়ছি শাড়ি টানছি অমুক করছি তমুক করছি তার পেছনে একটা গান চলে যাচ্ছে, এটাতে আমি বিশ্বাস করি না। আমার সেটা ভুল এখন ভাবনা কি হতেও পারে, সেটা হচ্ছে মনে হয়। এখন ১০০টার মধ্যে ৯০টা তাই হচ্ছে, বা না, ৯৯টাই তাই গানগুলো হচ্ছে। আমার একটাই প্রশ্ন জিজ্ঞাসা, গানগুলো থাকছে না কেন বেশি দিন মানুষের না, কাছে? আমি একটা প্রশ্ন তোমাকে করি, সবাইকে করি, আলাদা উত্তর হতে পারে। হিট গান বলতে এখন বা তখনও হিট গান বলতে তোমরা কি বোঝো? একটা গান হিট করেছে। শ্রীরাধা যেটা বলবে আমি উল্টো বলবো, বল। হ্যাঁ, অনেকক্ষণ আমি হয়নি এটা। শুনে, হিট গান বলতে হিট গান যে খুব ভালো গান, আর খুব ভালো গান যে সবসময় হিট করবে তা কিন্তু নয়। না, কিন্তু হিট গানটা হিট হয়েছে, একটা এটা যদি হয়, আমি বলবো একটা সাধারণ মানুষ, হয়তো সে দিন আনি দিন খাই হয়তো মানুষ, তার মুখে যে গানটা শোনা যায়, সেই যে তবেই সেটা সেই hit। গানটা শুনে সেই যদি নিজেকে অ্যাসোসিয়েট করতে পারে, রিলেট করতে পারে, সেই গানটা গুনগুন করে, সেটা হিট গান। আচ্ছা, তুমি? হ্যাঁ সেটা ঠিক। সে রিক্সা চালক হতে পারে, ট্যাক্সি চালক হতে পারে, একদম কোনো দোকানদার হতে পারে, যে কেউ হতে পারে, একদম গ্রাস রুটের মানুষ।
হ্যাঁ, যেটা কিন্তু সেইখানে এস জি যেটা রহমান সাহেব করতেন। আমার যেটা মনে হয় এখন কিন্তু এটা সামগ্রিকভাবে মানে একজন যে অত্যন্ত শিক্ষিত মানুষ, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক বা অন্যান্য ইয়েতে রয়েছেন, আবার একজন যে রিক্সা চালক কিংবা একজন চায়ের দোকানি সেও একই গান সমানভাবে, এটা কিন্তু লাস্ট বোধহয় হয়েছে 70 দশকের গান, 80 দশকও আমি ঠিক মানব না। আর এখন যেটা হয়ে গেছে ভীষণ ক্লাস্টার ওয়াইজ হয়ে গেছে, এই গানটা এই জেনারেশনের ভাল লাগছে, এই গানটা অমুক ধরনের মানুষদের ভাল লাগছে। এটা কিন্তু শুরু হয়েছে আমার যেটা কবে মনে থেকে? হয় হ্যাঁ, হাওয়া হাওয়া এ হাওয়া, এই গানটা যখন থেকে পপুলার হতে শুরু করলো তখন কিন্তু একটা জিনিস এটা হচ্ছে ট্রেন্ডটা বদলে যে গেল। ট্রেন্ড না, মানে আমিও একটা গান গাইতে পারি, এই যে ভীষণ যারা গানের মধ্যে একদমই নেই, গান শোনে তো গান সকলেই, গান গাওয়াটা শোনে বলেই গান গাওয়া, গান শোনে বলেই আজকে তোমার এখানে এসে পৌঁছনো। কিন্তু এই যে সবার কাছে পৌঁছে গেল, কিন্তু এই গানটা কি যারা একটু শিক্ষিত মানুষ বা যারা একটু ভালো গান শুনতে ভালোবাসে বা ভালো গানটা নিয়ে চর্চা করে, পরিষ্কার কথা, তাদের কাছে কি এই গানটা হিট গান? গানটা তো হিট। না, গানটা কি এটা গানের পর্যায়ে পড়ে? গানটা তো হিট। না, আমি হিট হতে মানে গানটা হিট গান, সুপার হিট কিন্তু ওটা কি সারা গান ভারতবর্ষে। কোয়ালিটি ওয়াইজ একটা গান, সেটা কি? না, এবার আমার বক্তব্যটা বলি। আমার বক্তব্য হচ্ছে, আমি ভুল হতে পারি, তুমি বলতে পারো যে না, প্রত্যেকেরই আমাদের ভুল হতে পারে। আমি মনে করি আমারও হতে পারে, সবার ওটা ব্যক্তিগত ব্যাপার, সাবজেক্টিভ ব্যাপার। সাবজেক্টিভ, অ্যাবসলিউটলি সাবজেক্টিভ। আমি মনে করি আমার এটা দুটো আইডিয়া আছে, মানে আমার দুটো চিন্তা আছে। একটা হচ্ছে প্রত্যেকটা গান একটা ডেফিনিট অডিয়েন্সকে, একটা সেট অফ ডেফিনিট অডিয়েন্সকে, যেটা বললো সেটা ক্যাটার করা উচিত। না, এটা আমি মনেই করি না। না, আমি বলি। আচ্ছা, বলো। সে ভালো তো মনে করছেন, এটা আনন্দের কথা। আজকে আমি এটা মনে করি যে এখনকার সময় তো বটেই, আগেকারও সময়েও আমি দেখেছি, আগেকার সময় গানটা অনেক বেশি পৌঁছতো, কারণ সিনেমাগুলো গ্রামে গঞ্জে পৌঁছতো। এখন তো সিনেমারও ব্যতিক্রমী হয়ে গেছে না, মানে সিনেমা আজকে বিদ্যাসাগর সেতুর এদিকে এক ধরনের সিনেমা হচ্ছে, ওইদিকে আরেক ধরনের সিনেমা হচ্ছে, ফলে গানটাও সেইভাবে লগে লগে যেটা যাওয়া, সঙ্গে সঙ্গে যাওয়া, সেটা যাচ্ছে না। এটা একটা গন্ডগোল হচ্ছে। আর দেখো, আমার মনে হয় টুনির মা, যদি মনে করো, আমাদের কাছে ওটা গান বাজনা নাও হতে পারে, কিন্তু টুনির মা তুমি ডিনাই করতে পারবে না, ইটস নট এ হিট, সুপার হিট। এইবার ওই টার্গেটেড অডিয়েন্স, টুনির মা যিনি বানিয়েছেন, বা কাঁচা বাদাম যিনি বানিয়েছেন, বা আরো সব যা আসে, সব একটা সেকশন, তারা কিন্তু যখনই গান বাজনা নিয়ে বসছে আমাদের মতন, তারা কিন্তু ভাবছে না যে এইটা কিন্তু, কথার কথা বলছি, এখনকার সময়ে যদি বলো, বেশ কয়েকটা গান তো ভালো হয়েছে, যেমন খাদের গানটা, ইন্দ্রদীপ দাশগুপ্ত অসাধারণ গান। এবং সেই যখন ইন্দ্রদীপ দাশগুপ্ত যখন কম্পোজ করছে, বা বোঝে না সে বোঝে না যখন কম্পোজ করছে, ও তো এটা ভাবেনি যে এই অডিয়েন্স, মানে একটা অডিয়েন্স তো ভেবেছে যে আমি গানটা মোটামুটি খাদের গান, যে গান, তার অডিয়েন্স আর টুনির মা অডিয়েন্স এক হবে না ভেবেই বোধহয় হয়েছে। সেম অডিয়েন্স তো নয়, সেম অডিয়েন্স হয়ও নি। আমার যেটা মনে হয় এখন এইভাবে লাস্ট 10 বছরে আমি যেটা বুঝছি, যে অডিয়েন্স পুরোপুরি ভাগ হয়ে গেছে, এবং আমি পরিষ্কার দেখি যে আজকে আমি বেশ প্রোগ্রাম শুনি, তোমার প্রোগ্রামে কী ধরনের অডিয়েন্স আসে, অন্য প্রোগ্রামে কী ধরনের অডিয়েন্স আসছে, বা আজকে একটা রক কনসার্টে কী ধরনের অডিয়েন্স আসে। আমি আজকে রূপম ইসলামের সাথে কোক স্টুডিওতে বাজাতে গেলাম, দেখলাম অডিয়েন্স মানে প্রায় 10,000 15,000 আরও বেশি অডিয়েন্স, একদম অন্য অডিয়েন্স, একদম অন্য সেট অফ অডিয়েন্স, পাগলের মতন ওকে শুনছে। ওর গান আজকের দিনে দাঁড়িয়ে, ওর লোকে বলে গান হিট হয়নি, ওর গান যেগুলো 1 মাস আগে রিলিজড হয়েছে ইউটিউবে, সেগুলো সবাই গাইছে। তার মানে কি, গানটা হিট, কিন্তু সেই হিটটা আবার এই হিটের সাথে কোনো সম্পর্ক নেই। ফলে আমার মনে হয় দেয়ার আর 3 grades অফ অডিয়েন্স নাও ক্যাটারিং টু দ্য মিউজিক। মনে হচ্ছে একটা, মনে হচ্ছে যে হিট মানে খুব নিজের একটা গোষ্ঠীর মধ্যে হিট, যে আমার মানে খুব কাছের লোক হিট। আরেকটা হচ্ছে খুব বিদ্যাসাগর সেতু পর্যন্ত হিট। মন কেমনের জন্মদিন যদি বলো, আই থিঙ্ক দ্যাটস আ ভেরি গুড সং কম্পোজ বাই রণজয়। আমার খুব ভালো লাগে গানটা, তুমি শুনেছো নিশ্চয়ই। ওটা তো একটা ভালো মনন নিয়ে গানটা করা হয়েছে। সেই গানটা কিন্তু আমার মনে হচ্ছে যে ওই যে হিটটা, বোঝে না সে বোঝে না, বা অন্য যে
আমি ইদানিংকালে ঢাকের তালে ওই অবধি কিন্তু পৌঁছয়নি। এটাও হিট গান, কিন্তু এটা হচ্ছে এদিককার হিট গান বলে আমার মনে হয়। না, এখন হিট বলতে আমার যেটা মনে হয়, দেখো আমি বরাবরই এই একটা কথা, যে গানটা তুমি আজকে ভাগ করে দিচ্ছ মানুষের মধ্যে, আজকের দিনে দাঁড়িয়ে বলছে, আমি আগেকার হিসেব কিন্তু বলছি না। আগেকার পরের বলে কোনো হিসেব হয় না। অডিয়েন্স একটা গান ধরে নাও, অডিয়েন্স পাল্টে গেলেও তুমি যদি সেই একটা গান ধরে নাও, আমি কথার কথা বলছি যে আশা ছিল, আমি যে কোনো একটা গান, বাংলা গানের, এটা কিন্তু আজকের জেনারেশনও রিলেট করছে, তখনও রিলেট করেছে, তার যারা বাবা মা তারাও রিলেট করেছে, যে মাটিতে দাঁড়িয়ে ধান বনের তাকেও রিলেট করছে, ওই জায়গাটা। ওই জন্য বললাম সত্য। আরেকটা জিনিস এটা কেন হয়েছে আমি বলছি, এই গানটা যার লিপে তিনি ঘরে ঘরে, সেরকম ঘরে ঘরে, না আজকের দিনের কজন উত্তম কুমারের সেই ছবি দেখেছে? আজকের জেনারেশন কি করে রিলেট করছে? না রিলেট করছে, বিকজ রিয়েলিটি শোতে খালি পুরনো গান বাজছে। না কেন বাজছে? এই তো তোমরা বলো, আমি তো চাইছি, এটাই তো বলছি। কারণ উনি তো যাচ্ছেন, দেখতে পাচ্ছি এই গানগুলো যেসব গানের কথা বলছে, এই গানগুলোর মৃত্যু নেই, ক্ষয় নেই কোনো, এইটার জন্য অমর এটাই বলছি। এটা সেই গানগুলো চলে আসে, তার মানে কালকে অতিক্রম করে গেছে। না তাহলে তোমরা যারা রিয়েলিটির সাথে যাচ্ছ এখন, বা তোমরা যারা সব তো পুরনো গান, তোমরা কেন বলছো না যে নতুন গান? তাহলে তো নতুন গান আর হবে, ওই হবে না, নতুন গান হবে না কেন? এই তো বলছো তুমি যে হাজার হাজার মানুষ ভালো লাগছে, তাকে সেই জায়গাটা দাও যে আজকে আমার একটা গান পপুলার হলো, হতেই পারে 10টা বছর যেতে দাও। দেখো ফিল্টারেশন কিন্তু হতে থাকে যখন প্রমোশন 100% দরকার, প্রমোশন 100% দরকার, প্রমোশন হইতে হিট হয়েছে। কিন্তু আমি বলছি একটা কথা, সন্ধ্যা পিসির কাছে শোনা যে ধনঞ্জয় ভট্টাচার্য আসবে বলে সন্ধ্যা পিসিকে বলছে আপনার গান শুনবো না, তারও গান কিন্তু ফিল্টারেশন হতে 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 এখন, তখন সেই সময় যে পপুলার, যতখানি পপুলারিটি ছিল সেটা নেই। আরেকটা জিনিস আমি বলবো, স্টেজের কথা, এই যে ফিল্টারেশনটা কিন্তু হতেই থাকে প্রতি 4 বছর বলো, 5 বছর বলো, 10 বছর, যেভাবেই তুমি বলো, কিছু গান রয়ে যায়। তুমি কি এরকম বলতে পারো যে একজন শিল্পী বা একজন সুরকার বা একজন গীতিকারের সব গান লোক জানে, সব গান লোক ভালোবাসে? না, কিছু গান কমন গান, মানে হয়তো গানটার মধ্যে কিচ্ছু নেই। আমি কথার কথা বলছি, ধর আমার স্বপ্নে দেখা রাত, একটা বাচ্চা ছেলে মেয়ে তারাও লিপসিং করছে, কেন করছে? কিছুই তো নেই গানটার মধ্যে। কালকে আমি একটা জায়গায়, উত্তম কুমার আছেন, না উত্তম কুমারকে যেভাবে দেখানো হয়েছিল সেইভাবে, এটা একটা বিরাট ব্যাপার, কার মুখ দিয়ে ওটা যাচ্ছে তখন। উত্তম কুমারের লিপে, তার মানে তুমি বলতে চাও উত্তম কুমারের লিপে যা গান হয়েছে সব সুপার? না 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 না, গানটা ভালো তো ফার্স্ট পয়েন্ট, গানটার মধ্যে কিছুই নেই। না তোমার বক্তব্য অনুযায়ী যে গান শিখে গাইতে হবে তবে এই গানটা গাওয়া যাবে, কিন্তু আমার মনে হয় গানের মধ্যে যে সিম্পলিসিটিটা ছিল, এখন যেমন আমায় গানের একটা কোনো কাজ, মানে গান গাইতে গেলে গানের প্রচন্ড কাজ দেখাতে হবে, কেন 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 বলতে অসুবিধাটা কি? এখন গায়কদের গায়িকাদের মধ্যে এইটা যেমন একটা এসছে, সুরকার গীতিকারদের মধ্যে কত কঠিন আমি একটা নোট দেখাতে পারলাম, কত কঠিন আমি একটা ভাষার প্রয়োগ করতে পারলাম, সিম্পলিসিটিটা তো সব থেকে কঠিন। সাধারণ মানুষ যদি গানটার সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েট করতে না পারে, সেই গান কখনোই পপুলার হবে না। না সেটা তো হবে না, সেটা তো হবেই না। আরেকটা জিনিস কি, যে গাইছে না তার প্রেজেন্টেশন, তার ব্যক্তিত্ব, তার ইমেজটাও কিন্তু ম্যাটার করে। মানে একটা প্রোগ্রামে সাধারণ মানুষ কি দোলে দোল দোলে এটার সঙ্গে গাইতে পারে? তাহলে কেন গানটা? উদাহরণ দিই, কালকে একটা অনুষ্ঠানকে আমি গাইতে গেছি, সেখানে তো আবাল বৃদ্ধ বনিতা বসে আছে, একটা 7 বছরের বাচ্চা আমাকে এসে বলছে তোমার গান আমার বড্ড ভালো লেগেছে জানো। 7 বছরের বাচ্চা, সে আমার গান কি বুঝলে বলো? আমার প্রশ্ন, তুমি আল্লাহ তোমার গান বুঝতে পারলে? বলে আমি বুঝতে তো পেরেছি, আর আমি না তোমার গানটা শুনছিলাম, আর আমি তুমি ভীষণ ভালো, তোমার গলা খুব ভালো। সে বলতে তার বয়স 7। তার কারণ হচ্ছে এক্সেপশন না, তার ভালো লাগাটা ভালো লাগাই, তার জন্য বোঝার কোনো দরকার নেই। আমরা এখন বড্ড বোদ্ধা হয়ে গেছি। হতে পারে সেটা, একটা গান করতে গিয়ে তার কতটা লাগলো কিনা। বহু গান আছে কিশোর কুমারের কিংবা হেমন্ত জেঠুর, হয়তো একটা সুর থেকে এটা এদিক ওদিক হয়েছে, লতা মঙ্গেশকরও হয়েছে 2-1টা গান, কি এসে গেল? না সেটা না, কিন্তু এখানে আমার দুটো দিক আমরা এখন যে গান দেখতে পাচ্ছি, দুটো দিক। একটা হচ্ছে ও যেটা বলছে খুব বোদ্ধা হয়ে গেছি,
যদি বোদ্ধা হয়ে যাই তাহলে একটু ভালো গানও তা আমি যে খুব ক্লাসিক্যাল ওরিয়েন্টেড গান, বোদ্ধা মানে ও যেটা বলছে তার হওয়া উচিত, ভালো গান তাদের ভালো লাগা উচিত, সেটাও তো অ্যাকসেপ্টেড হচ্ছে না। আবার ওদিকে একটা এমন সেকশন রয়েছে যে টুনির মা বাদাম টাদাম নিয়ে বেশ ভালোই চলছে, তার মানে আমরা তাহলে ও অডিয়েন্স বলছি বোদ্ধা হয়ে গেছে, তার মানে অডিয়েন্স বোদ্ধা হয়নি, তাহলে টুনির মা লাইন দিয়ে এরকম মানে সুপার ডুপার হিট হচ্ছে কেন? বা আজকে আমি বলছি তোমাকে রিসেন্টলি বহুরূপী, আমি নাম ধরেই বলছি বিকজ আই ডোন্ট কেয়ার, সিনেমা দেখে বেরিয়ে এসে ইয়ামান রাগের ওপরে একটা কম্পোজিশন অনুপম বানিয়েছে যেটা শ্রেয়া গেয়েছে, আমি হলের মধ্যে আহা করেছি যে কতদিন পরে এত ভালো লাগলো। আমি বেরিয়েই অনুপমকে বললাম কি ভালো তোর গানটা, এত ভালো প্রেজেন্টেশন। ওই গানটা প্রমোটই করা হলো না, হলো নাচের গানগুলোকে করে বহুরূপী বলতে, এখন কিন্তু কতগুলো নাচের গান আমরা, আমি এই কথা বললাম। তার মানে কি ওটা তো শ্রেয়া তো ভীষণ কারিকুরি করেনি, গানটা ফাটিয়ে গিয়েছে, বিউটিফুল সং। এবং ফ্ল্যাট তুমি যেরকম গানের কথা বললে ওরমভাবেই গিয়েছে, গান প্রমোশনই হলো না, মানে প্রথম থেকে ধরে নেওয়া হলো যে এই গানটা নেবে না। সব ভালো গানই যে ভীষণ প্রমোটেড হয়েছে তা তো নয়। আমি তাহলে কি রাস্তাটা কি? বিতর্ক করে শেষ নেই, কেন বলছি কিছু কিছু গান সেগুলো এমন একটা জায়গায় চলে যাচ্ছে, কিন্তু সেগুলো গানের কোয়ালিটি অনুযায়ী তুমি একবার কিচ্ছু নেই। আমি তো সেই জন্যই বলছি যে ওয়্যার উই আর লিডিং টু। আমার কাছে যেটা তোমাদের কাছে প্রশ্ন, দেখো একটা জিনিস তোমাকে তো বলতে হবে ডেফিনেটলি যে মানে এটা না, মানে আমরা বুঝে গেছি যে ভালো গান করতে গেলে কি হয়, এগুলো তো আমরা সব জানি। এখন যে জায়গায় দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এর থেকে মানে এগিয়ে যাওয়ার রাস্তাটা কোথায়, মানে মানে কিভাবে ভালো গান বাজনা, খালি আমি বলছি না সিনেমার গান বাজনা, এমনি মেইন স্ট্রিম গান বাজনা কী করে, কোন রাস্তায় গেলে, তোমার যদি 3টে সাজেশন তোমার কাছ থেকে আমি ভুট্টো চাই, বা তোমার কাছ থেকে এই 3টে জিনিস করলে আমার মনে হয় একটু বেটার হবে, এইটা তো বলতে পারো। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে 3টে জিনিস বলো, তুমিও 3টে বলো। 1 নম্বর হচ্ছে যে তুমি যেটা পারো, তুমি মনে করো যে তুমি যেটা পারো, ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর, না যারা পারফর্ম করছে, যেটাই ডিরেক্টরের কাজ করছে, যারা যে কাজটা করছে সে পারফর্ম করছে, তো অ্যাক্টর অ্যাক্টিং করছে, ক্যামেরাম্যান ক্যামেরা করছে, এডিটর এডিট করছে, যাই হোক, বা ইভেন যারা দেখছে তাদেরও যদি একটা জায়গা হয় যে আমি যেটা ভালো পারি বা আমি যেটা করতে পারি, আমি ওইটাই যতটা পারবো 100% দেওয়ার চেষ্টা, অন্য জিনিস করবো না। অন্য জিনিসটার মধ্যে আমি নাই বা গেলাম, তাতে কি হতে পারে, তোমার একটা আইডেন্টিটি তৈরি হয় যে তুমি এটা পারো, এটা নাম্বার 1। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তোমার এইটা বোধহয় মাথায় রাখা উচিত নয় যে এখানে আমি একটা জায়গা কাজ করতে গেলে, আমি গানের কথাই বলছি, আমি পারফরমেন্সের কথাই বলছি, বা আমি রেকর্ডিংয়ের কথা বলছি, যে আমি এটা আমার মতো নয়, মানে দিস ইজ নট মাই কাপ অফ টি, এইটা ভাবা থেকে বোধহয় বেরোনোর দরকার আছে। তার কারণ হচ্ছে কে কোথায় কি করতে পারে সেটা কিন্তু হয়তো আলটিমেটলি সেও কখনো, মানে ওই যে যেটা বললাম যে যেটা ভালো পারো তার বাইরেও যে তার কিছু জায়গা থাকতে পারে। যেমন তো আমি একটু ইন্টারাপ্ট করছি, তোমার 1 আর 2 পয়েন্টের মধ্যে একটু কন্ট্রাডিক্ট করছি এই কারণে, তার কারণ হচ্ছে যে আমি একটা জিনিস করতে করতে আমার কনফিডেন্স তৈরি হয়ে গেছে যে আমি এটা করলে আমি, আমার একটা ইকুয়েশন তৈরি হয়েছে, ও যখন অনুষ্ঠান করে আমিও যখন অনুষ্ঠান করি এরকম। কিন্তু তার বাইরেও যদি কিছু করার থাকে, সেটা করানোর দায়িত্বটা যাদের, অর্থাৎ আমাকে যে যার যদি কোনো মিউজিক ডাইরেক্টর ভাবে যে না একে এই ধরনের গান দিচ্ছে তাহলে একটু অন্যরকম গান দিয়ে দেখি, এই জায়গাটারও কিন্তু ভীষণ অভাব, তাদেরকে এগিয়ে আসা উচিত আমার যেটা মনে হয়। আর তৃতীয় হচ্ছে যে যা সমালোচনা করছে, যে যা বলছে তোমাকে এই করছে, তুমি ভাবছো অমুক হতে পারে তমুক হতে, এইগুলো থেকে নিজেকে সরিয়ে নেওয়া। এটা কি কার কথা বলছো, কাদের কথা বলছো? এটা কাদের কথা বলছি বলতে, আমাকে ধরো, আমার যেটা মনে হয় যে আমি হয়তো ফিল্মে আরো বেশি গান গাওয়ার সুযোগ পেতে পারতাম, তোমার কথা, আমার কথা বলছি, তো ঠিক আছে হয়নি, তাই নিয়ে আমি কেন মাথা ব্যথা করব? এইগুলো থেকে যদি আমি বেরোতে পারি তাহলে মনে হয় একটা জায়গায় আমি কনক্লুড করতে পারলাম যে আমি কতখানিটা পারলাম বা আমি কতখানিটা পারতে পারি, এটা আমার মনে হয়। তোমার?
আমার একটা জিনিস যেটা মনে হয়, এস্থেটিক্স তো সঙ্গীত তো মূলত এস্থেটিক্স আছে এর মধ্যে, এবং একটা গান কাকে দিয়ে গাওয়ালে গানটা একদম আলটিমেট পৌঁছে, যেটা আগেকার দিনে ভাবা হতো, মানে আমি একে পছন্দ করি বলে একে দিয়ে গাওয়াচ্ছি। এই জায়গাটা আমি খুব তোমার সাথে একমত। হ্যাঁ, আমি একে পছন্দ করি, আমি কিন্তু কারোর নাম বলবো না, মানে বলতে এটাও পারি না, কিন্তু এটা lobby এটা হয়ে এটা এটা যাচ্ছে। এটা কিন্তু এটাই আমি আমাকে বলতে এটা চাইলাম। একটু বলতে দাও, কারণ আমি তো Please. আমার জীবন দিয়ে প্লিজ বলো, আমার জীবন দিয়ে এটা এগিয়েছি বলে প্লিজ বলছি। বলো, প্লিজ বলো। কারণ আমার যত বাংলা ছবিতে গাইবার কথা ছিল সেই অনুপাতে তো আমি গান করিনি, এবং সেটা আমাকে বহুভাবে শুনিয়েছেন, তুমি আন্ডার এস্টিমেটেড, তোমাকে অনেক লোকে এক্সপ্লয়েট করতে চাইতে পারতো, পারেনি। আমি এগুলো একটার উত্তর আছে, আমি তাকে বলেছি তার আমাকে প্রয়োজন নেই, তাই আমাকে দিয়ে গাওয়ায়নি। আমি যে নিজেকে এটা বুঝিয়ে নিই যে তার আমাকে প্রয়োজন নেই, তাই সে আমাকে ডাকে না, তাহলে তো আমার কাছে আর কোনো দুঃখ থাকে না। যেটা ভুট্টোর লাস্ট পয়েন্ট, ওটাই তো বললাম। দুঃখটা কোত্থেকে আসে? এক্সপেকটেশন থেকে আসে। আমার যদি তার কাছ থেকে কোনো এক্সপেকটেশন না থাকে, তাহলে আমি আমার নিজের কাজটা আরও ভালো করে করতে পারবো। আমি যদি কারোর কাছে এক্সপেকটেশন না রাখি, এটা আমি মনে করি এটা একটা খুব দরকার। আর এখন যেটা দেখতে পাচ্ছি, তার গাইবার ক্ষমতা নেই, সেই সঙ্গীত শিক্ষাটা নেই, সে এক্সিকিউট করতে পারে না, আমি ইমোট করতে পারে না, একটা গানকে রেন্ডার করার ক্ষমতা নেই, কিন্তু তাকে আমি পছন্দ করি, বা তার দু চারটে ফাংশন হিট, তার অনেক রেট, তাই তাকে দিয়ে গানটা গাওয়াবো। এটা হচ্ছে, এবং সেই জন্য গানের কোয়ালিটি না, এটা তো হচ্ছে তো, হ্যাঁ অফ কোর্স হচ্ছে, এটা তো চারপাশে দেখতে পাচ্ছি হচ্ছে। থার্ড পয়েন্ট, তাতে গানের নমুনা কি হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ। তার মানে আমি যদি ইমপ্রুভমেন্টের পয়েন্ট বলি, তাহলে আমার কথা হচ্ছে এই যে এটা তো এক ধরনের লবি এসে গেল। একদমই তাই, তোমার একদম মনে হয় ব্যক্তিগত ব্যাপার, একদম কার সঙ্গে কার পার্সোনাল কি ইকুয়েশন, একদম সেই জন্য গান বাজনার ভীষণ ক্ষতি হচ্ছে বলে তুমি মনে করো? নিশ্চয়ই, তার একটা ফ্যাক্টর তো বটেই। আমি সমগ্র না হলে একটা ফ্যাক্টর তো কাজ করছে। এটা না, এটা বিশাল ফ্যাক্টর, বিরাট এটাই বিশাল ফ্যাক্টর। তো আলটিমেটলি ধরো আমি ভাবলাম শোনো। যে আমি এই গানটা ভুট্টোকে দিয়ে গাওয়াবো, কথা বলছি, এবার আমি তোমাকে দিয়ে গাবো, তোমাদের ডুয়েট গাওয়াবো। এবার আমি যখন প্রডিউসারের কাছে গেলাম, প্রডিউসারের ডিরেক্টরের অন্যদিকে মন, তা বলে না শোনেন না, শ্রেয়াকে বাদ দিয়ে ওনাকে নাও, একে বাদ দিয়ে ওকে নাও। এবার আমাকে যদি টিকে থাকতে আমাকে কম্প্রোমাইজ করে দিই, তাদের দিয়ে গান গাওয়াতে হলো, এটা তো তোমার গান বাজানোর কোয়ালিটিটা ড্রপ করলো। আর আমি যেহেতু এটা দিয়ে পাস করেছি জীবনে, তাই আমি এটাকে খুব এস্টাবলিশ করেই বলবো এটা হয়েছে, এবং এখনও হয়ে থাকে, এখন আরও বেশি করে। তাও আমাদের সময় ভালো ভালো সিঙ্গার ছিল, যাকে আমাদের পূর্বসূরি বলো বা আমার সমসাময়িক বলো, কোয়ালিটি ড্রপ করেছে বলে আমার কাছে মনে হয়। কারণ তাদের একটু সাফল্য পেয়ে গেলেই লক্ষ্যটা হলো কি করে কত মানুষের কাছে রোজগার করব অর্থ, আর কত স্টেজ শো করব। ও তো খুব ভদ্রভাবে বললো, আমি অতটা ভদ্রভাবে না বলেও বলছি। তাই না, আমি কি করে মানুষের কাছে নিজেকে প্রেজেন্ট করব কত আলো ঝলমলে আকর্ষণীয় ভাবে। আমি এর ও থেকে যেটা বেশি কিছু বললো বলতে যে পারবো না। মানে কাউকে ডিমিন না করেই বলছি যে আমরা যখন প্রথম গান বাজনার জগতে আসি বা যাই হোক, কয়েকজনকে পেয়েছি ভীষণ, যারা কিন্তু এই পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভেবেছে, যেমন সলিল চৌধুরী, সলিল জেঠু। সলিল জেঠু তুমি সুরে তো জানো, আমি বেশ কিছু গান তো করেছি। আমার একটা গান আমি ওনার সঙ্গে সুরে গাইবার সৌভাগ্য হয়নি, সেটা অন্য কোনো কারণ, সেটা বলতে পারবো না পাবলিকলি। ও গিয়েছে, আমার কোনো একদম ঠিক ছিল রেকর্ড করা, কিন্তু সেটা হয়ে ওঠেনি, সেটা আমার দুর্ভাগ্য। কিন্তু উনি আমার পুজোর গান, HMV অ্যালবামের গান শুনে পিয়ানোতে বাজাতেন। বাহ, হ্যাঁ। তো এরকম কিছু ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আবারই তাদেরই সমসাময়িক, আমি আবার বলছি, কারোর নাম বলবো না, কে কি মনে করবে আমি জানি না, তাই জন্য বলছি না, তারা কিন্তু সরাসরি গিয়ে বলছে, বলে না না তোর বাবা নেই, ফাঁকা মাঠে গোল মারছে, ওই গাই কোনো লাভ নেই, এটাও শুনেছি। মানে তাদের কিন্তু কথার একটা দাম ছিল তখনকার দিনে। আমি পরে তাদের সঙ্গে কাজও করেছি, অনেক সিনিয়র ন্যাচারাল নেই কেউ তারা। তো এইগুলোর মধ্যে দিয়েই তো যাওয়া, কাজে এখন ভালো গান হলো না, এই দুটোর মধ্যে না গিয়ে আমরা যদি এটা ভাবতে পারি যে কি করে ভালো গান হবে, সেটা সবাই মিলে ভাবুক। আজকে যারা কাজ করছে, সেটাই তো বলছি, আমি খালি একে পছন্দ করি বলে একে দিয়ে গাওয়াবো,
আর এটার থেকে বেরোনো দরকার। আরেকজন ভালো গায় কিন্তু আমাকে পছন্দ করি না বলে গাওয়াবো না। মানে সব জায়গাতেই এই জিনিসটা হচ্ছে যে এরা পছন্দের, তার বাইরেও যে ধরো অনেকে রয়েছে। শ্রীকান্ত রবীন্দ্রসঙ্গীতের আমার মনে হয় শ্রীকান্ত আচার্য একটা ভালো একটা জায়গা, তাকে রবীন্দ্রসঙ্গীতে ডাকা হলো না, মানে এগুলো আমার কেন না অস্বস্তি লাগে। এটা কিন্তু সব জায়গাতেই হয়ে যাচ্ছে। না, তোমার থার্ড পয়েন্টটা বলো, থার্ড পয়েন্টটা তারপর আরেকটা পয়েন্টে গিয়ে আমরা শেষ করবো। আরেকটা জিনিস আমাদের একটু মিস করি, Pointless. সেটা হলো না সমগ্র পয়েন্ট ব্ল্যাঙ্ক। না পয়েন্ট না, আমার অত কিছু আমি জ্ঞানী কোনো মানুষ তোকে বলছি না, আমরা নিজেদের মধ্যে বলছি। আমি জ্ঞানী মানুষ না। আর যেটা বলতে চাইছিলাম যে নট পয়েন্টিং অ্যাট ইউ, না, আমি বলছি এই যে আমি খুব চুপচাপ শান্ত ছিলাম। ও এখন বলতে তুই অনেক কথা বলিস। আমি কথা বলার একটা কারণ আমার প্রফেশন, আমাকে লোকে মিসআন্ডারস্ট্যান্ড করতো। আমি খুব অহংকারী, আমি অসম্ভব অহংকারী। আমি অনেক পড়াশোনা করেছি, তাই জন্য কারোর সঙ্গে মিশি না, আমার মাটিতে পা পড়ে না। এসব আমাকে শুনতে হয়েছে দীর্ঘ বছর ধরে। না আমি শুনতাম, না এখনো বলছি না, আমি শুনেছি একটা সময় যে তোমার গান যখন নিয়ে কথা হয়েছে তখন হচ্ছে ও আজ থেকে 20 বছর আগে ভীষণ সুরে গায়, ভীষণ স্টেজে কিরকম এক্সপ্রেশন নেই, এক্সপ্রেশনলেস। এক্স্যাক্টলি, এটা তুমিও শুনেছো আমাকে কয়জন তোমাকে নিয়ে এটা কথা হয়েছে এক্সপ্রেশনলেস তো বলেছে তো, হ্যাঁ কয়জন সুরকার বলেছে। পরবর্তীকালে তুমি দেখলাম ইভলভ করেছো অডিয়েন্সের সাথে। এই লাস্ট তোমার আমি তো অনেক কথা বেশি না, মানে একটা গান নিয়ে আজকে ধরো তাই না, রাত এখনো অনেক বাকি, আর সেইটার এক্সপ্রেশন আর ডেকে ডেকে চলে গেছি, এক্সপ্রেশন দুটো তো এক হবে না, দুটো একভাবে গাইবে না। না, লোকের প্রবলেমটা কি হচ্ছে এখন, কিন্তু শোনার থেকে দেখে বেশি। আরেকটা পয়েন্ট আমি শুনছো না, ওই জন্যই মনে হচ্ছে এক্সপ্রেশন নেই। হ্যাঁ দেখবেই তো। আজকে তো শুভমিতা বলে গেল, বলে এখানে এরকম ভাবে দেখছে, তখন শুভমিতা বলছে আজকে তো আমি সেজেগুজি এসেছি, আমাকে দেখুন না, ওখানে কি দেখছে, মানে ওইটাই এখানে আমাকে আমি এটাও শুনেছি, তুমি এত সুরে গান করে বলি তোমার গান গাওয়ানো যাবে, কি কাণ্ড, তোমাদের আমাকে শুনতে হয়েছে। তুমি থার্ড পয়েন্টটা বলো, তোমাকে দিয়ে গাওয়ানো গেল না কেন, তুমি বেশি সুরে গান করো। তার মানে হিরোইন হয়তো যাকে ধরে সে বেশ সুরো, যে হিরোইন গাইছিল। আমি খেয়ে হারিয়ে ফেলছি কথা, তুমি থার্ড পয়েন্টটা কি বলতে? থার্ড পয়েন্টটা মানে কি করলে ইমপ্রুভমেন্ট, তুমি দুটো বললে, মানে এখন হোয়াট ইজ রিকোয়ার্ড সঙ্গীতের স্বার্থে একসঙ্গে মিলিত হয়ে কাজ করা এবং কোয়ালিটি বেছে কাজ করা। তার মানে কি বেসিক্যালি সুরকারের কোয়ালিটি, গীতিকারের কোয়ালিটি, গায়ক গায়িকার কোয়ালিটি, গায়ক গায়িকার কোয়ালিটি, অ্যাক্টরের কোয়ালিটি, এবং যে প্রোডিউসার ডিরেক্টর, ম্যাক্সিমাম প্রোডিউসাররা নন মিউজিক্যাল, তার গানের কোনো সম্পর্ক নেই তাদের, হ্যাঁ, তারা একটু ডিরেক্টর একটু গান বাজনা বোঝা দরকার, শুনুক তারা একটু ভালো গান শুনুক। এটা করতে গেলে ডিরেক্টরের সেই স্ট্যান্ডটা থাকতে হবে যে আমি যেটা বুঝছি সেটা করবো। এবং আমার ভয়েসটা নেই তো, জানি না আছে কিনা। আমি তো এরকমও দেখেছি যে একজন প্রোডিউসার গান বাজনা মানে তার মধ্যে ইন্টারাপ্ট করছে বলে প্যাকআপ বলে মিউজিক ডিরেক্টর বেরিয়ে চলে গেছে। তাদের ভয়েস ছিল বলার যে আমি যেটা বলবো, আমি সুরকার, আমি যা বলবো তাই হবে। এখন তো মিউজিক ডিরেক্টর কোনো ভয়েস থাকছে কি সেই অর্থে? খুবই চিন্তার। হ্যাঁ, আমি কাজ পাওয়ার জন্য অনেক কিছু করতে হচ্ছে। হিন্দি ছবিতে একটা ছবিতেই গিয়েছিলাম, তখন কিন্তু আমার পেছনে কথা বলা হয়েছিল, আমরা থাকতে বাংলা থেকে একজন সিঙ্গার এনে গাওয়াতে হলো। এই তো থাকবে বোম্বেতে গিয়ে বাসু ভট্টাচার্য ডিরেক্টর, তাকে শুনতে হয়েছিল কথাটা। আচ্ছা, ওই গানটা দিয়ে আজকে আমরা শেষ করি, কারণ ওটা আমি পার্সোনালি মনে করি, এটা আমার পার্সোনাল, ওই যে বললো পার্সোনাল পার্সপেক্টিভ, সেটা আমি মনে করি যে আমার তো একটু রাগ ওরিয়েন্টেড দিকে একটু যাই, তো মনটা হয় ওরকম খামাজে কি ভালো কম্পোজিশন হয়েছে। আমি তো জানি, আমি সব রকম গান নিয়ে, আর যে খেলা ওটা হয়তো খেলবো লাস্টে, আমরা নানা রকম খেলা চেঞ্জ করি, একটা ওটা ভুটটা আমরা মাঝে মাঝেই করি। এই গানটা আমি মনে করি ভুট্টো রাগ শ্রীর যদি 3টে ভালো গান যদি আমি শুনে থাকি, আমি অতটা শুনেছি কিনা জানি না, তার মধ্যে আমার কেন জানি না মনে হয় যে এই গানটা, তোমার এই গাওয়া গানটা রাগ শ্রীর ওপরে শিওরলি ওয়ান অফ দ্য বেস্ট সংস। তুমি মনে করো এটা? নিশ্চয়ই, ওই গানটা গিয়েছিল, আর তুমি গিয়েছিল কি অনবদ্য, তাই না? পিকচারাইজেশন, এই যে বলছি, তারপরেও আমাদের এখানকার ফিল্ম মিউজিক যারা ফ্রেটার্নিটি তারা বুঝলো না, মানে তাদের প্রয়োজন পড়েনি। কি আনফরচুনেট। আমি
রেখাজির ডেডিকেশন তোমাকে না বলে পাচ্ছি না। রেখাজি কি যে ভালো বললাম না, গান উনি নিজে। ইনভলভমেন্টটা, একটা গান ভালো কেন ছবিতে লাগলো, কেন মানে একটা গানের ইয়ে হয়, জনপ্রিয়তা পায়। উনি বললেন যে উনি সারা দিন আমার সঙ্গে বসেছিলেন রেকর্ডিং স্টুডিও, যেটা ও রেকর্ডিং বললো। স্টুডিওতে। আমি তো বলছি ওইটাই তো ওই বলছি, ডেডিকেশন না আমি থাকলে খালি বলে হবে না। ফেলা একবার একটা সময় বললাম, रेखा जी आप यहाँ पर बैठे हुए हैं सारा सारे दिन, आप इसके पीछे कारण क्या है, वजह क्या है? উনি বললেন যে আপনার ভয়েস আর আমার ভয়েস দুটো একদম আলাদা। আপনার কণ্ঠ স্বর এবং কথা বলা গান আর আমার গলার আওয়াজ দুটো একদম দুটো নর্থ পোল সাউথ পোল। আমি খালি শুনে আপনাকে অবজার্ভ করছি আপনি কি করে মানে মুক্তি কথাটা বের করছেন, আপনার রেন্ডারিংটা কীরকম, কী করে ইমোট করছেন, আপনি একটা আপনার গলার কোন শীতটা ফুলছে, গান করতে গেলে গলার শীত দেখা যাচ্ছে, আমি ওইগুলো নোট করছি। ওইটাই তো দেখার। তাহলে এই গানটা দিয়ে আমরা আজকে এপিসোডটা শেষ করি। একটা এক্সেলেন্ট लबों से चूम लो, आँखों से थाम लो मुझको, लबों से चूम लो, आँखों से थाम लो मुझको, तुम ही से जन्मों तो शायद मुझे पनाह मिले, तुम ही से जन्मों तो शायद मुझे पनाह मिले, लबों से चूम लो, आँखों से थाम लो मुझको। বাহ, থ্যাংক ইউ ভুট্টা, থ্যাংক ইউ সো মাচ।